ট্রাউজারের দুপকেটে দুহাত গুজে স্থির পায়ে দাঁড়িয়ে আছে সে। পলকহীন শান্ত সুগভীর নজরজোড়া তার ঘুটঘুটে আধারে আচ্ছন্ন প্রকৃতিতে। জানোয়ারগুলোকে ইচ্ছে মতো পিটিয়ে এসেছে সে। যদি ত্রিনয় না ঠেকাতো তবে আজ মৃত লাশে পরিণত করে আসতো সব কটাকে। যদিও নিঃশ্বাস নেওয়ার অবস্থায় ছেড়ে আসেনি। যদি কোনো ক্রমে বেঁচে যায় তবে ওদের হাত পা হাড়গোড় ঠিকঠাক হতে কত মাস সময় লাগবে তারও ঠিক নেই। তবুও এত মেরেও শান্তি মেটেনি নিবানের। মনে হচ্ছিল সবগুলোর আত্মা বের করে মৃত্যু লাশে পরিণত করে তারপর ছেড়ে আসতে। কৌরিকে বাড়ি পৌঁছে দিয়ে তখন ওই অবস্থায় বের হয়ে ত্রিনয়কে ফোন দিয়ে সাথে নিয়েছিল সে। তারপর ছেলেগুলোর বিষয়ে তথ্য নিয়ে খুঁজে বের করতে করতে যেটুকু সময় লেগেছে, কলেজের আশেপাশে একটা বদ্ধঘরে জুয়া খেলছিল আর হাসি তামাশা করছিল জানোয়ারগুলো। বিষয়টা কৌরিকে নিয়েই ছিল। ওদের ছিল যে ওই সিএনজিওয়ালা যদি তখন মাঝখানে এসে সময়টা ওয়েস্ট না করাতো তবে অমন সুন্দর চিকনামেলি ময়না পাখিটাকে আজ তাদের হাতের মুখোই থাকতো, হাত ছাড়া হতো না। আর হাত ছাড়া না হলেও এই ওয়েদার ময়নাটাকে ভোগ করতে কি মজাটা না পেত। ইস, তমন যে একটা ছেলের গলায় তখনও কৌরির ওড়নাটা ঝুলতে দেখে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি। ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগে সাথে নিয়ে যাওয়া হকি স্টিক দিয়ে এলো পাথারি ইচ্ছে মতো পিটিয়েছে। তাদের আকতি মিনতি জ্বালা ব্যথা কোনো প্রকার বাক্যকারে তুলেনি নিবান। শুধু মনের জেলা অনুযায়ী ইচ্ছে মতো ছেলেগুলোর যেখানে খুশি সেখানে মেরেছে। প্রথমে ত্রিনয় সাথে থাকলেও যখন দেখলো নিবান আউট অফ কন্ট্রোলে গিয়ে ছেলেগুলোকে পেটাচ্ছে, আধমরা হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত ছুটছে, তখনও ছাড়ছে না। তখন গিয়ে নিজের হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে নিবানকে বাধা দিতে ব্যস্ত হলো ত্রিনয়। শক্তপোক্ত বলিষ্ঠ দেহের নিবানকে একা সামলে উঠতে পারা মুশকিল, পারছিল না ত্রিনয়, কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তবুও নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে বিভিন্ন কিছু বলে করে তারপর তাকে ঠান্ডা করতে হয়েছে তাকে। না হলে ওই জানোয়ারগুলোর দাফন করে তারপর তবে বাড়ি ফিরত। নিবানকে এতটা উদ্ভ্রান্ত হতে আগে কখনো দেখেনি ত্রিনয়। বিদায় আশ্চর্য হয়ে তখন তাকে থামাতে বলতে বাধ্য হয়েছে। পরের বাড়ির একটা মেয়ের জন্য তুই এভাবে নিজেকে কেন খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস? বাড়ির মেয়েকে উত্ত্যক্ত করেছে, অসম্মান করেছে, মারতে এসেছি, ব্যাস মেরেছি, তার জন্য খুন করে ছাড়বি নাকি? ত্রিনয়ের কথার স্বরূপ মুখে কিচ্ছুটি বলতে পারেনি নিবাব, শুধু অসহায় পাগল পাগল নজরে তার দিকে তাকিয়েছিল। সেই নজরে যেটা বুঝে নেওয়ার সেটা বুঝে নিয়েছিল ত্রিনয়। বিস্মিত হয়েও ছিল এটা ভেবে যে তার সব সময় গম্ভীর হয়ে থাকা তীক্ষ্ণ সম্পূর্ণ বুদ্ধিমান বন্ধুটা একটা বাচ্চা মেয়েতে মন হারিয়েছে। সে মেয়েটাকে উত্ত্যক্ত করার জন্য এতটা উদ্ভ্রান্ত, এতটা পাগল পাগল ভাব। ত্রিনয়ের সে বিস্মিত ভাবটা আরও বাড়িয়ে তখন নিবান শক্ত গলায় বলেছিল, ও শুধু পরের বাড়ির মেয়ে নয়, ত্রিনয়, ওর দিকে নজর দেওয়া তো অন্যায় ছিল। আর সেই অন্যায়টা তো ওরা করেছেই, সাথে ওকে ছুঁতে চেয়ে সে অন্যায়টা পাপে পরিণত করে ফেলেছে। তার জন্য আমার হাতে খুন হওয়া তো ওদের প্রযোজ্য। ওরা নিভানের ঠিক কোথায় ছুঁয়েছে ওদের জানা নেই। যদি ওরা বেঁচে ফিরে তবে রন্ধ্রে রন্ধ্রে টের পাবে নিভান আওসাব আহমেদের ঠিক কোথায় হাত দিয়েছিল ওরা। তারপর আর ত্রিনয় একটা কথাও বাড়ায়নি। নিবানের অনুভূতি মেয়েটাকে নিয়ে ঠিক মতো দূর গড়িয়েছে, সেটা নিবানের কথা কাজে বেশ ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বুজে নিল নিবান। মুহূর্তে বদ্ধ নজরে ভেসে উঠল স্বপ্নে দেখা সেই কন্ট্রোলত চোখ জোড়া, যা আজকের কন্ট্রোলত চোখ জোড়ার সাথে মিলেমিশে একাকার। সেই স্বপ্নে দেখা কন্ট্রোলত চোখ জোড়ার সাথে আজকের চোখ জোড়া নতুন করে মিল পেয়েছে এমনটা নয়। মিল তো সে সেদিনই পেয়েছিল যেদিন নাফিমের বাহু বেদ করে ভয়ার্থ চোখ জোড়া উকি দিয়ে তাকে দেখেছিল সেদিনই। তবে সে বিষয়ে অবুঝ শিশুটি হতে চেয়েছিল সে, পারল কোথায়? বরং সে সব স্মৃতি তার হৃদয় মস্তিষ্কে জোকের মতো জোকে ধরে বসে আছে। স্মৃতিকে মধুরতা করতে শীতল একদল বাতাসে তখন সঙ্গী হয়ে ছুঁয়ে দিল তাকে। নিজের অনুভূতি প্রকাশে বরাবরই সে অক্ষম হলেও আজ ত্রিনয় ও খুব ভালোভাবে বুঝে গিয়েছে কৌরিকে নিয়ে তার অনুভব এখন আরও একজন জানবে। যদিও তাতে তার সমস্যা নেই, তবে ইভানের ব্যাপারটাতে এখনও সে ক্লিয়ার নয়। তবুও নিজের মনকে তো শান্ত করতে হবে তাকে। ওই অসুস্থ মেয়েটাকে না দেখা পর্যন্ত তো ভিতরটাকে শান্ত রাখতে পারছে না। আর না মিলছে নিজের শান্তি, আর না পারছে নিজের ক্লান্ত শরীরটাকে বিছানায় আরাম দিতে।
চোখ খুলল নিবান, আবার শান্ত নজর ফেলল বাহিরের নিকশকাল আধারে। বাড়িতে আসার পর শুনেছে কৌরির প্রচণ্ড জ্বর, কড়া ডোজের ওষুধও নাকি জ্বরে কমেনি। ডাক্তারের কাছে না গেলেও পরামর্শ নেওয়া হয়েছে। আপাতত আজকের রাতটা দেখে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলা হয়েছে। মা এমনটা জানিয়েছেন তাকে। সেখান থেকে নিজের দেহের বাহিরটাকে স্বাভাবিক আর শান্ত রাখতে পারলো, ভেতরটাকে নিয়ে প্রচণ্ডভাবে অশান্ত সে। দুদণ্ড এক জায়গায় বসে শুয়ে দাঁড়িয়ে শান্তিতে থাকতে পারছে না। না পেরে নিজের মনও শান্তির জায়গায় ব্যালকনিতে চলে এসেছে। তবুও শান্তি মিলছে কই? ক্ষণিকের জন্য নিজেকে শান্ত রাখতে পারলো। মন মস্তিষ্কে চলছে তার কৌরি কৌরি কৌরি। এই মেয়ে তাকে সত্যি পাগল করে দেবে। নিজেকে আর কত দমিয়ে রাখবে? এত যাবৎ সকল বিষয়ে নিজের ধারালো ব্যক্তিত্ব আর নিজের সিদ্ধান্তকে কঠিন রূপে গুরুত্ব দিয়ে এসেছে সে। সেখানে নিজের কাছের মানুষগুলো ছাড়া প্রাধান্য পায়নি কেউ। অন্যের ভালো মন্দটা অতটাও গুরুত্ব দিয়ে দেখেনি, পায়নি তার মন মস্তিষ্কে গুরুত্ব। আর আজ ওই মেয়েটার কাছে সে কঠিন ব্যক্তিত্ব ঠুনকো হয়ে গেল, মন মস্তিষ্ক হয়ে গেল পরাজিত। সে ওই মানুষটার কাছে পরাজিত সৈনিক। দীর্ঘশ্বাস ফেলল নিবান, নজর জোড়া ফের বন্ধ করে নিয়ে মৃদুস্বরে আওড়ালো, তবে তার কাছে পরাজিত সৈনিক হতে ক্ষতি কোথায়? নেই ক্ষতি। নিজের ব্যক্তিত্বের কঠিনত্ব বজায় রেখে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না নিবান। পা বাড়ালো নিজের তোলপাড় হয়ে যাওয়া অশান্ত ভিতরটাকে পরম শান্তি দিতে। যাওয়ার সময় রুম থেকে নিজের ফোনটা নিতে ভুলল না। করে রুমের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবলো, হয়তো মন দুনোমুনো করলো। এই এত রাতে মান্যতার বিস্ময় বাড়িয়ে দিল। মেয়েটার কাছে যাওয়াটা ঠিক হবে কিনা, এই ঠিক হবে কিনা শব্দটা মস্তিষ্কে ভাবতেই ভিতরটা আরো উতলা হলো। বুঝলো মেয়েটাকে না দেখা পর্যন্ত আজ তার কোনো ক্রমে নিস্তার নেই। দরজা বন্ধ। মান্যতাকে ফোন দিল সে। আজ মান্যতা কৌরির সাথে রয়েছে এটা সে জানে। প্রথমবার কল রিসিভ হলো না, দ্বিতীয়বার আবারও কল দিল নিবান। একটানা কল বেজে যাওয়ার পর শেষে গিয়ে রিসিভ হলো। ও পাশ থেকে মান্যতা কিছু বলার আগে এ পাশ থেকে কিছুটা উদ্গিন্ন গলায় নিবান বলল, দরজাটা খোল মান্য। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেল মান্যতার ভাবনার। এমনিতেই এত রাতে দাদাভাই ফোন দেওয়াতে সে বেশ আশ্চর্য। তার উপর দাদাভাই যেটা বলল সেটা কি বাস্তব নাকি সে এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে চলেছে? নিজ হাতে চিমটি দিল মান্যতা। ব্যথা পেতে চোখ মুখ কুচকে ফেলল। সত্যি জেগে আছে সে, তবে এত রাতে কৌরির রুমে দাদাভাইয়ের কি দরকার? শত ভাবনা মনের মধ্যে ঘুরপাক খেলেও উত্তর নেই। গায়ের কথাটা ফেলে উঠে দাঁড়ালো মান্যতা। দরজা খুলতে তার দেখা আশায় তো যাবৎকালের উল্টো মানুষটাকে দেখল সে। এরকম উদ্ভ্রান্ত চেহারা, অসহায় নজর এর আগে কখনো ওই মানুষটার মধ্যে লক্ষ্য করেছে বলে মনে হয় না মান্যতার। অবাক হয়ে শুধু সামনের দাঁড়ানো মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল সে। সামনে দাঁড়ানো মানুষটাও বুঝে ছোট বোনটার চাহনিতে একটু অপ্রস্তুত হলো, তবু অন্তরের অসহায়ত্বর মুখটাকে খুলতেই হলো। আমি ভিতরে যেতে চাই মান্য। বিস্ময়ে বাড়ল বই কমল না মান্যতার। তবে নিবান কথাটা বলতেই ফটাফট পা পিছিয়ে নিয়ে সরে দাঁড়ালো সে। ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নিবান। নিবানকে দরজা লাগাতে দেখে মান্যতার যেন হুঁশ ফিরল। নারী মন চেনা জানা ভাইটার অচেনা রূপ দেখে বুঝতে চাইল বা বুঝে নিল অনেক কিছু। নিবান দরজা লাগিয়ে পিছিয়ে মোড়ানোর আগে দ্রুত পা চালে ব্যালকনিতে চলে গেল মান্যতা। দাদাভাইয়ের মনে কৌরিকে নিয়ে কিছু চলছে ভাবতেই সমস্ত শরীর শিরশির করে উঠল তার। না চাইতো ব্যালকনির জানালার নজর দিল সে। বিস্ময়ে চোখ স্থির হয়ে গেল তার। এই মানুষটা তার দাদাভাই নিবান? কখনোই হতে পারে না। দরজা লাগিয়ে সামনে তাকাতে দেখতে পেল মোটা কম্বল জড়িয়ে শান্ত বাচ্চাটার মতো ঘুমিয়ে থাকা কৌরিকে। বুকের স্পন্দন বেড়ে গেল নিবানের। পৃথিবীর সব সুখ মনে হয় ওই মুখে লেপ্টে আছে। না হলে তার অশান্ত মনটা মুহূর্তে শান্ত হয়ে গেল কি করে? নিষ্পলক মুগ্ধ নজরে এগিয়ে গিয়ে কৌরির পাশে ব্যাটটায় বসল। নিঃসংকোচে তার রুক্ষ ডান হাতটা ছুলো কৌরির কপালে। প্রচুর জ্বর মেয়েটার, হয়তো এই কারণে এরকম বেহুশ হয়ে ঘুমাচ্ছে, নিতর দেহে পড়ে আছে। হাত ছড়িয়ে নিল নিবান। কৌরির জ্বরে মলিন হয়ে থাকা মুখটা দেখে খুব করে একটা ইচ্ছে জাগলো মনে। কৌরির নিষ্পাপ মুখটা যেন বাধ্য করলো সে ইচ্ছেটাকে প্রশ্রয় দিতে। মাথায় নিচু করে নিজের উষ্ঠ চোয়ালে কৌরির তপ্ত কপালে জ্বরের ঘুরো কেঁপে উঠল কৌরি। নড়ে চড়ে ফের শান্ত বাচ্চাটি হয়ে গেল। ঠোঁট ছোঁয়ানো অবস্থায় মৃদু হাসল নিবান। ভীষণ আদর প্রিয় মেয়েটার।
না হলে অজানা অচেনা একজন পুরুষ তাকে ছুলো আর সে শান্ত বাচ্চাটার মতো আদর উপভোগ করলো। পরক্ষণে মনে পড়লো মেয়েটা তো জ্বরের ঘরে বেহুশ হয়ে আছে। না হলে কি তার এই ছোঁয়াটা মেনে নিত? কখনোই নিত না। ঠোঁট সরালো নিবান। এভাবে ছুঁতে চায়নি সে কৌরিকে, কিন্তু নিজের মনকে যে কিছুতেই মানাতে পারছিল না। ঘুমন্ত কৌরির মুখের দিকে নিষ্প্রভ নজরে তাকিয়ে মৃদুস্বরে বলল, আজ একজন পুরুষ তার অশান্ত মনকে শান্ত করার জন্য তোমাকে তার ছোঁয়ায় কলঙ্কিনী করে রাখলো। যদি কখনো আমার না হও, তবে তোমার অজানাতে একজন পুরুষের ছোঁয়ায় তুমি কলঙ্কিনী হয়ে থাকলে। আর সময় ব্যয় করলো না নিবান। যদি মেয়েটা একান্ত তার হতো তবে ওই অসুস্থ মেয়েটাকে বেডে ওরকম মৃতদেহে পড়ে থাকতে দিত না, কখনোই দিত না। কত কিছু ভুলভাল ভাবনা মনে এলো নিবানের, আর প্রশ্রয় দিতে চাইলো না। যদি কখনো প্রশ্রয় দেওয়ার সুযোগ আসে তবে ওই মেয়েটাকে সব কিছু দিয়ে আগলে রাখবে, নিজের সর্বোচ্চ সর্বস্ব দিয়ে ভালোবাসবে। হ্যাঁ, নিবান ভালোবাসবে তাকে। কাল ইভানের সাথে কথা বলা খুব প্রয়োজন, তার খুব প্রয়োজন। কেননা মেয়েটাকে যে তার হওয়া চাই। দরজায় গিয়ে ফের দাঁড়িয়ে পড়লো নিবান। মান্যতা এখনো রুমে আসেনি। কৌরির দিকে আরো এক পলক তাকিয়ে মৃদুস্বরে মান্যতাকে ডাক দিল সে। তৃণয়ের মতো মান্যতাও আজ বুঝে গিয়েছে তার হাল, মনের বেহাল দশা। সেখানে লুকোচুরি করে লাভ আছে? নেই। আর এমনিতেই লুকোচুরি সে করতেও চায় না। তার ধারণা মান্যতা তার মনের দশা জানার সাথে সাথে একটু আগে কৌরির সাথে ঘটা নিজের আবেগ ঘন ঘটাটা দেখেছে। মান্যতা রুমে আসতে নিবান বলল, আমি এসেছিলাম আর ওকে ছুঁয়েছি, ও যেন বিষয়টা না জানে। মান্যতার আশ্চর্যতা হয়তো এখনো কাটেনি। সে সামনের মানুষটাকে এখনো ভুল দেখছে বলে তার মনে হলো। সে আশ্চর্যতা বহাল রেখে মাথা উপর নিচ করে সম্মতি জানালো। সেটা থেকে দীর্ঘশ্বাস ফেলে নিবান চলে গেল। বোনটা যে তার কর্মকাণ্ডে ভীষণ আশ্চর্যতা হয়েছে এটা মান্যতার চেহারায় প্রকাশ পেয়ে দীর্ঘশ্বাস ফেলেছে সে। এরা যে কেন তাকে স্বাভাবিকভাবে নেয় না বা নিতে পারে না বুঝে আসে না নিবানের। না হয় সে সবার সাথে খোলামেলা মিশতে পারে না, বেশি বেশি কথা বলতে পারে না, তাই বলে কি সে সবার মতো সাধারণ একজন মানুষ নয়? কথা কম বলে, মানুষের সাথে না মিশলে কি আশ্চর্য মানুষ হয়ে যায় কি করে? এটাও বুঝে আসে না তার। কোথায় গিয়েছিলি নিভান? চেনা কণ্ঠ শুনে মনে মনে মৃদুমন্দ হাসলো নিবান। ফের বলল, আমাকে প্রশ্ন করার তুই কে? যেখানে এবাড়ির বড় কর্তাও আমাকে প্রশ্ন করার সাহস করে না, স্পর্ধা দেখায় না, সেখানে তুই কে? নিবানের কথাগুলো কষ্ট পেল। কথাগুলো উপেক্ষা করে দিবা বলল, কৌরির কাছে গিয়েছিলি তাই না? বিরক্ত হলো নিবান, গম্ভীর গলায় বলল, তাতে তোর সমস্যা কোথায়? তোর তো সমস্যা হওয়ার কথা না। আর ইদানিং আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, গোয়েন্দাগিরি করছিস? তবে পরামর্শ দিতে বাধ্য হচ্ছি, আমার পিছনে গোয়েন্দাগিরি না করে নিজের বরের পিছনে কর, কাজে দেবে, উপরন্তু সংসারটা টিকে যাবে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো নিবান। সামনে এগুলো 2 কদম। পেছন থেকে দিবা ফের বলল, যদি করিও আমার মতো অনেক করে তখন কি করবি? থমকালো নিবান। থমকে গেল বুকের ভিতরে চলা হৃদস্পন্দন। রাগে চলদয় কঠিন হয়ে এলো তার। তবে তার নিজের রাগটাও যে অপাত্রে দান করতে চায় না সে। দুহাতের মুঠো শক্ত করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। সময় নিয়ে পিছে ফিরে দিবার দিকে ফের 2 কদম পা বাড়ালো। দিবাও একটু ভরকে গেল, যেটা তার সুন্দর চোখ মুখে প্রকাশ পেল। সেটা দেখে মৃদু হয়ে তাচ্ছিল্যের স্বরে নিবান বলল, ও তোর মতো নিচু মানসিকতা বা লোভী প্রকৃতির মেয়ে নয়। আর যদি হয়েও থাকে তবে কৌরি মানে 7 খুন নয়, সহস্র খুন মাপ, বুঝেছিস? তাহলে এটাও বুঝে নে ওর স্থান নিভানের ঠিক কোথায়, কোন জায়গায়। সেদিন যখন নিবানের অফিস কক্ষের স্পেশাল রুমটার একান্ত বেডটাতে কৌরিকে খুব সুন্দর করে ঘুমাতে দেখেছিল, সেদিনই দিবা বুঝে গিয়েছিল নিবানের মনের পরিবর্তন, হালচাল। অফিসটা তো আজকের নয়, কতবার প্রধানত করেছে সেখানে, অথচ ওই স্পেশাল রুমটাতে বসার বা ঘুরে দেখার সৌভাগ্য হয়নি তার। অফিস কক্ষ থেকেই ফিরে আসতে হয়েছে। আর এমনিতেই খুব অতি প্রয়োজনীয় ছাড়া বাড়ির কোনো মেয়ের অফিসে অবাধ যাতায়াত এটা নিবানের পছন্দ নয়। সে নিয়ম আর তার বাধ্য হুকুম অনুযায়ী সহজে কেউ প্রয়োজনও অফিসে ঢুকতে চায় না। আর সে নিয়ম ভেঙে মেয়েটাকে নিবান নিজের অফিসে নিয়ে গেল, আবার তাকে নিজের একান্ত আরাম আয়েশের জায়গায় খুব যত্নে স্থান দিল। শুনেছিল মেয়েটা অফিসে ঢুকতে বমি টমি করে বাসিয়ে দিয়েছিল। তাতে তো নিবানের মেজাজ চূড়ান্ত হওয়ার পর্যায়ে যাওয়ার কথা ছিল। কই সে বিষয়ে তো উফ তাক অব্দি টু শব্দ
শুনেনি। রাগান্বিত বিরক্ততা কোনো কিছু তার চেহারায় বা ব্যবহারে প্রকাশ পায়নি, বরং মেয়েটার যত্ন নেওয়া হয়েছে নতুন পোশাক এনে তাকে পরিয়ে। সেদিন অন্যরকম নিবানকে দেখে দিবা চরম আশ্চর্য হয়েছিল। কৌরির প্রতি নিবানের আচার ব্যবহার বাক্যবয় দৃষ্টি সবকিছু সম্পূর্ণ আলাদা ছিল, যা অন্য কোনো মেয়ের প্রতি কখনো সেসব হতে দেখেনি দিবা। সব সময় কম কথা বলা গম্ভীর একটা ছেলে, ছোটবেলা থেকে নিবানকে এরকমটা দেখে এসেছে দিবা। সে ছেলের পরিবর্তন টের পাওয়া কি খুব মুশকিলের হলো কৌরির প্রতি নিবানের দৃষ্টি সেটা বুঝতে সহজ করে দিয়েছে তাকে। সেদিন যখন কৌরিকে নিয়ে আসার জন্য অফিস থেকে বের হচ্ছিল সবাই, নিবানের শান্ত অনিষ্প্লক নজর ছিল কৌরির সদ্য ঘুমে ওঠা ক্লান্ত মুখশ্রীতে। এটা দিবার চতুর নজর খেয়াল করেছিল। তারপর নিচে এসে সবাই যখন গাড়িতে উঠল, দিবার মনে হয়েছিল নিবান অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছে আর তার নজর নির্দিষ্ট সে মেয়েটার উপর। সত্যি তাই দেখেছিল। উফ, সেটা দেখে ভিতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল তার। মেয়েটার প্রতি চরম হিংসা জেগেছিল, কিন্তু কাকে কি বলবে সে? মেয়েটা তো নিজেই বেখবর। নিবানের সেই মুগ্ধ আচার ব্যবহার অনুভূতির প্রতি সে থেকে নিবানের গীতিবিধির প্রতি লক্ষ্য রেখেছে দিবা। নজরে বিদেশে সে দৃঢ়চিত্রের গম্ভীর নিবানকে, তবে কৌরির বেলায় সে নিবান আলাদা। তার আচার ব্যবহার দৃষ্টি সবকিছুই আলাদা। এটা মানতে কষ্ট হয় দিবার। কৌরির প্রতি সে ব্যবহারের বিরূপ আচরণ করতে গিয়েও বারবার ফিরে আসে সে। নিজের বিবেক দোষিত হয়, বাধা পায়। যেখানে মেয়েটার কোনো দোষ নেই সেখানে তাকে শাসিয়ে লাভ আছে? উপরঞ্চ নিবান যদি খুনাক্ষরেও টের পায় কৌরির প্রতি দিবার বিরূপ আচরণ, তবে তো সব কিছু নিঃশেষ করে দিতে ছাড়বে না। নিবানকে তার খুব ভালো করে চেনা। ঠান্ডা স্বভাবের হলো রাগ ক্ষোভ জেদ তার খুব ভয়ঙ্কর। যদিও মায়ের মতো স্বভাব দিবার নয়, যাকে তাকে কারণ ছাড়া উল্টোপাল্টা কথা সে বলতে পারে না, আর না খারাপ আচরণ বর্তাতে পারে। বিবেকহীন তো সে নয়, আর না হতে চায়। তবে কষ্ট হয় যে কারণে সংসার ছাড়তে সংকোচ করেনি, আজ সে কারণটাই হাতছাড়া। যদিও হাতের নাগালে কখনোই ছিল না, তবুও মনের কোনো আশার নিবু নিবু বাতিটা তো জ্বলছিল। আর সেই নিবু নিবু বাতিটা ধমকা হওয়ার মতো ফু দিয়ে নিভিয়ে দিয়ে গেল নিবান নিচেই। দৌড়ে নিজের ঘরে চলে গেল দিবা। ঘুম আসছিল না, তাই হাঁটাহাঁটি করছিল। রুম ছেড়ে সামনের লাগোয়া বারান্দায় আসতে দেখলো নিবানকে নিচে যেতে। আর নিবান কোথায় যেতে পারে সেটা আন্দাজ করে নিজেও নিচে এসেছিল সে। কৌরির রুমে ঢুকতে দেখে সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। নিবান বের হতে বেহায় হয়ে প্রশ্নবিদ্ধ করেছে তাকে, আর যা সে শুনতেই চায়নি সেটাই শুনতে হলো তাকে। নিজের বেডে হেলান দিয়ে ফ্লোরে বসে হু হু করে কেটে দিল দিবা। জীবনটা নিজের সিদ্ধান্তহীনতার জন্য আজ এরূপ অবস্থা তার। না পারছে সিয়ামের ভালো মন্দ মেনে নিয়ে তার সাথে মানিয়ে সংসার করতে, আর না পারছে নিবানকে মন থেকে সরাতে। তার কিশোরী বয়সের ভালো লাগা ছিল নিবান। সময়ের সাথে সাথে সে ভালো লাগা বাড়তে থাকলেও নিবানের থেকে কোনোভাবে প্রশ্রয় পায়নি কখনো। একই বাড়িতে বছরের পর বছর থাকা সত্ত্বেও নিয়ম করে দেখা সাক্ষাৎ হলেও সেভাবে কথাই হতো না তার সাথে। শান্তশিষ্ট আর গম্ভীর ছেলেটা সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। সেই শান্তশিষ্ট ছেলেটার জন্য একটা সময় মামি তাকে পছন্দ করলো। তবে নিবানের গম্ভীর আচরণে আর সবসময় নির্লিপ্ত থাকার কারণে তন্মন্ত্রে সিয়াম তার জীবনে এসে গিয়েছিল। সিয়ামকে যে তার ভালোবাসা ছিল বা সে সিয়ামকে ভালোবাসতো এমনটাও নয়। মামার বিজনেস পার্টনারের ছেলে ছিল সে। একবার এ বাড়িতে ওনাদের পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করা হয়। সেখানে দিবাকে দেখে পছন্দ করে সিয়াম। নিজে থেকে যোগাযোগ করে নেয় দিবার সাথে। তারপর বিভিন্নভাবে যোগাযোগ, কথাবার্তা আদান প্রদান, সিয়ামের কথাবার্তা চালচলনে, এমনকি হুটহাট তার ভার্সিটির সামনে চলে আসা, কারণে অকারণে ফোন করা, সে সব বুঝিয়ে দিত সিয়াম তাকে পছন্দ করে। এমনকি একদিন হাঁটু করে প্রপোজও করে দিল সে দিবাকে ভালোবাসে। সেদিন প্রপোজ গ্রহণ করা নিয়ে দোনমনো করছিল দিবা, কেননা সে তখনও নিবানকে নিয়ে কনফিউশনে ছিল। তবুও কিভাবে কি করে যেন সিয়ামের সাথে জড়িয়ে গেল। আর সে জড়ানোটায় তার মা কোনোভাবে টের পেয়ে এমন ইন্ধন জুগিয়ে দিলেন, পিছিয়ে ফিরে তাকানোর কোনো যুক্তিতর্ক বাদ রাখেনি। মা হয়তো নিবানকে নিয়ে তার মনোভাবটা জানতেন, যা ওনার পছন্দ ছিল না। এমনিতে ছোট থেকে নিবানকে ওনার কখনোই বিশেষ পছন্দ ছিল না। সেখানে নিজের মেয়ের ভালো লাগা অনুভূতিটা তাকে ঘিরে তিনি মানতেই পারছিলেন না। আর যখন সিয়াম এলো মাঝখানে, তখন তো তিনি মানার মতো কারণই খুঁজে পেলেন না।
ভালো মন্দ কত কিছু বোঝালেন তাকে। তার মধ্যে যখন হঠাৎই একদিন সিয়াম বিয়ের প্রস্তাব নিয়ে তার মা বাবা সমেত হাজির হলো, মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। বড় মামি যেদিন মাকে তাদের আড়ালে প্রস্তাব রাখলেন যে বাড়ির মেয়ে বাড়িতেই থাকুক, অন্যত্র দেওয়ার থেকে চোখের সামনে থাকা ভালো। মা সেদিন সরাসরি মামের প্রস্তাব নাকচ করলেও তাকে দিয়ে মতামত এক প্রকার না করাতে বাধ্য করেছিলেন। ক্ষুদ্র হয়ে বলেছিলেন, নিবান এবারের ছেলে নয়, বড় ভাই মন থেকে যদি চায় তবে নিবান সম্পত্তির ভাগ পাবে, না হলে নয়। সেখানে নিবানের সাথে সংসার পেতে তোর লাভ আছে? আর কি আছে ওই ছেলের মধ্যে? যেখানে সিয়াম তার বাবা মায়ের একমাত্র সন্তান, সেখানে রাজরানী হয়ে থাকবি তুই। দেখতেও তো কোথায় শ্যাম কালো নিবান, আর কোথায় রাজপুত্রের মতো দেখতে সিয়াম। নিজ হাতে কোনো দুর্ভাগ্যকে কপালে টেনে এনে সৌভাগ্যকে ছেড়ে দিবি? সব কিছুর তফাৎ করা, ভালো মন্দ বোঝার বয়সটা তোর নিশ্চয় হয়েছে। সুতরাং আবেগে না ভেসে বাস্তবতাতে ভাসো। কোথায় ভালো থাকতে পারবে সেই বুঝ জ্ঞানও তো হয়েছে। সত্যিই কি বয়স হলো সে জ্ঞান বুঝতার হয়েছিল? সেদিন মা শুধু বাহিরের চাকচিক্য দেখেছিল, ভিতরটা দেখেনি ছেলের চরিত্র কেমন। সে চাকচিক্যের মানুষ আর অর্থের মধ্যে ওনার মেয়ে ভালো থাকবেন কি না দোষ তো শুধু মায়ের একার ছিল না, তারও তো ছিল। না হলে বুঝদার হওয়া সত্ত্বেও খাঁটি হীরা ছেড়ে কাজ কি করে বেছে নিয়েছিল সে? কেউ ইন্ধন দিল, আর বুঝে শুনে সে ইন্ধনের আগুনে ঝাঁপ দেওয়া তো সম্পূর্ণ সে ইন্ধন যোগানো মানুষের দোষ নয়। সেখানে বুঝে শুনে সে ইন্ধনে প্রসৃত হওয়া নিজেরই তো দোষ। আর কোনো বাবা মা কি সত্যি চায় তার সন্তানের অমঙ্গল বা খারাপ? তবে মা কেন বুঝলো না তার মন, তার ভালোটা? সেদিনও তো বাড়িতে আসার পর মামা কি বলল তার উপরে এসে চুটপাট করলো, কত কথা শোনালো। ছেলেদের নাকি ওরকম একটু একটু চারিত্রিক দোষ থেকেই থাকে, সেটা মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে হয়। আরও কত কথা, অথচ একবারও জানতে চাইলেন না সে কি চায়, সে সেই মানুষটার সাথে ভালো আছে কি না। আগেও জানতে চায়নি, আর এখনও জানতে চায় না, বুঝতে চায় না। মায়ের তার জন্য এ কেমন ভালো চাওয়া ঠিক বুঝে আসে না দিবার। হাঁটু মেরে বসা দিবা দুহাঁটুর ফাঁকে মুখ গুজে হু হু করে কেঁদে দিল। জীবন এমন কেন এলোমেলো হয়ে গেল তার? যেভাবেই হোক বিয়েটা যখন হয়ে গিয়েছিল, সে মনের ভালো লাগাটাকে ভুলে সিয়ামের সাথে সংসারে মন দিতে চেয়েছিল। সত্যি বলতে সেও তখন বাহিরের চাকচিকের মুহে ভুলে গিয়েছিল তার পিছনের ভালো লাগাটা। তবে বিয়ের পর যখন সিয়ামের কাজিন বা বন্ধু বান্ধব থেকে একটু একটু করে জানতে পারলো তার সাথে বিয়ে হওয়ার আগে সিয়ামের একাধিক মেয়েদের সাথে সম্পর্কের কথা, চারিত্রিক বিভিন্ন বিষয় সম্পর্কে, তখন একটু একটু করে মন খারাপ হতে থাকলো। সম্পর্কের সুতোয় চির ধরতে শুরু করলো। তখন তার পুনরায় নিবানের কথা মনে হতে থাকলো, যে নিবান কখনো কোনো মেয়ের দিকে অযাচিত কারণে তাকায়নি, অপরিচিত মেয়েদের সাথে সহজে অহেতুক কথা বলতে দেখেনি, গম্ভীর্য ভাব আর কথা কম বললো। যে ছেলে সব দিক থেকে ছিল পারফেক্ট, যার জন্য দিবার ভালো লাগাটা তৈরি হয়েছিল, সে ছেলেটাকে ভুলে ক্ষণিকের মুহে পড়ে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়ে তাতে জড়িয়ে পড়লো। সিয়াম আর নিবানের মধ্যে সব দিকের গুণাবলীর কম্পেয়ার করতে করতে একটা সময় তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের এতটা অবনতি হয়, সে সম্পর্কে থাকাটা তিক্ততাই হয়ে যাচ্ছিল। বিদায় এই বাড়িতে চলে এসেছে, আর আসার আরও একটা পাকাপোক্ত কারণ ছিল, পুরানো ভালো লাগার মানুষটাকে পুনরায় ফিরে পাওয়া। তবে আর ফিরে পাওয়া হলো কোথায়? সে মনে যে বাসা বেঁধেছে অন্য কেউ, তবে খড়কুটো দিয়ে যেন বাসা নয়, যে সে লোহার কাঁচার মতো পাকাপোক্তভাবে বাসা বেঁধে নিয়েছে সে মনে। যা আজ নিবানের কথা টেরও পেয়েছে সে। কান্নার গতি বাড়ল দিবার। যদি সেদিন আগে বেঁচে না ভেবে মামের সিদ্ধান্তে রাজি হতো সে, তবে নিবানের সে একান্ত মনের জায়গাটা তার হতো। ওই পাগল করা মুগ্ধ করা ভালোবাসাটাও শুধু একান্তে তারই হতো। তবে নিজের সে পথ রোধ করে দিয়েছে, সে পথে যে তার আর স্থান নেই। হঠাৎ ফোনের আওয়াজে কান্নার তীব্রতা কমে গেল দিবার, তবে মাথা তুলল না সে। এত রাতে কে ফোন দিতে পারে সেটাও বেশ অনুধাবন করতে পারল। সেদিকে আর মন দিল না। তবে ফোনের একের পর এক বেজে যাওয়া রিংটনে বিরক্ত হলো সে। এটাও তার জানা ছিল সে ফোন না ধরা পর্যন্ত ওই অসভ্যটা কল দেওয়া বন্ধ করবে না। আজ ঝগড়া করার মানসিকতাই নেই তার মনে, তাই সে ফোন তুলতে চাইছিল না। কিন্তু না তুলে উপায় আছে। বেড থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করে কানে তুলল দিবা। ওপাশ থেকে সিয়ামকে
তেরা বেঁকা কিছু না বলতে দিয়ে কান্না ভেজা ক্লান্ত গলায় বলল, আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না তুমি? কি চাইছো কি তুমি? আমি মরে যাই এটাই চাইছো? আচ্ছা, মরে গেলে তুমি শান্তি পাবে, ঠিক আছে, তবে তোমাদের শান্তিরই ব্যবস্থা করি। ওপাশ থেকে দমকে উঠল সিয়াম। দিবা? সিয়ামের ধমকে এবার গলা ছেড়ে হু হু করে কেঁদে দিল দিবা। কান্নারত গলায় ফের বলল, তবে দাও না আমাকে একটু শান্তিতে থাকতে, দয়া করে আর ফোন দিয়ে জ্বালিও না আমাকে, একটু শান্তিতে থাকতে দাও সিয়াম, প্লিজ থাকতে দাও আমার মতো আমাকে, তোমাদের কাউকে চাই না আমার। ওপাশ থেকে আর একটা শব্দও এলো না। এপাশ থেকে দিবা তখন হু হু করে কেটে চলেছে। কিছু সময় পর কলটা কেটে যেতে ফোনটা বেডে ছুঁড়ে দিয়ে আবারও কান্নায় ভেঙে পড়ল সে। সিয়ামের এই রোজ রোজ ফোন দিয়ে বিরক্ততার কারণটা হলো সিয়াম তাকে ফিরিয়ে নিতে যেতে চাইছে, তাকে ছাড়তে চাইছে না। সময়টা রাত 8টার কাটায়। গম্ভীর মুখে সোফায় বসে আছে নাফিম। নানু অসুস্থ থাকায় কাল নানা বাড়িতে গিয়েছিল সে, একটু আগে সেখান থেকে ফিরেছে। সে থেকে মন খারাপ তার, সাথে গুলোমুলো মুখটা অন্ধকারাচ্ছন্ন রাতের ন্যায় অন্ধকার করে রেখেছে। কি হয়েছে কাউকে কিছুই বলছে না, শুধু ঘুম মেরে বসে আছে। ইভান বাইরে থেকে এসে নাফিমকে এ অবস্থায় দেখে তার পাশে ধপাত করে বসে পড়ল। কিরে পিচ্চু, ওভাবে মুখ ভার করে বৈজ্ঞানিকদের মতো কি ভেবে চলেছিস? আর চোখে ইভানকে এক পলক দেখে ফের নিশ্চুপ হয়ে বসে রইল নাফিম, কিছুই বলল না। সেটা কিছু সময় কপাল কুঁচকে দেখে ইভান ফের বলল, কি গার্লফ্রেন্ড থেকে গেছে নাকি যে অমন ঘুম মেরে বসে শোক পালন করছিস? আমার গার্লফ্রেন্ড নেই, আর এই বয়সে গার্লফ্রেন্ড থাকা ভালো কথা নয়। নাফিম গম্ভীর গলায় কথাটা বলতে ইভান সোজা হয়ে বসলো, ফের মিছিমিছি মুখের ভাবে আশ্চর্যতা দেখিয়ে বলল, ওমা, এত সুন্দরী নীতি বাক্য তোকে কে শেখালো শুনি? তো মামা বলেছে। ইভান এবার সত্যি আশ্চর্য হলো, কারণ নাফিমের ছোট মামা কিছুটা ইভানের কোয়ালিটির মানুষ, সেখানে তিনি আর নীতিবাক্য মোটেই যাচ্ছে না। ইভান ফের কিছু বলার আগে নাফিম আবারও গম্ভীর গলায় বলল, না তো মামা জিজ্ঞেস করেছিল ক্লাসে আমার কয়টা গার্লফ্রেন্ড আছে, আমি বলেছিলাম অনেক, কেননা আমার ক্লাসের মেয়েগুলো তো সবই আমার গার্লফ্রেন্ড হয়, তাই না? তখন ছোট মামা এগুলো বলেছে। নাফিমকে খেপানোর জন্য কথাগুলো যে বলেছে এবার এটা বেশ বুঝলো ইভান, হেসেও ফেললো সে। নাফিমের মন খারাপের কারণ যে তার ছোট মামার উল্টো পাল্টো কথা, এটাও বেশ বুঝলো। হাসি ঠোঁটে বজায় রেখে বলল, তা মামা আর কি কি নীতি বাক্য শিখিয়েছে বলে ফেলতো পিচ্চু, আমিও একটু শুনি, শিখি। এবার নাফিমের মুখ কাদো কাদো হয়ে গেল, আবেগে অবুঝ মন বলে দিল, তো মামা বলেছে আমি নাকি আমার আম্মু আব্বুর ছেলে নই, আমাকে আব্বু আম্মু হসপিটাল থেকে চেয়ে নিয়ে এসেছিল নাকি। যা বাবা, তোর ছোট মামা তো মোটেই সুবিধার মানুষ নয়। সত্যি কথাটা আমার এতদিন চেপে রাখলাম, তুই কষ্ট পাবি বলে সেটা তোকে বলেই দিল। মামাকে তো এখন ফোন দিয়ে বকতেই হচ্ছে। এবার সত্যি নাফিম কেঁদে দিল। ফর্সা চোয়াল বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল, ছোট্ট লাল টুকটুকে ঠোঁট দুটো ভেঙে উঠলো ফুপিয়ে। সেটা দেখে ইভান মুখটা মিছিমিছি আহত ভঙ্গিমা করে বলল, কাঁদছিস কেন পিচ্ছু? কাঁদিস না, তুই আমাদের চাচির পেটের ভাই না বলে আমরা কি তোকে কম আদর করি, কম ভালোবাসি বল? তুমিও ছোট মামার মতো মিথ্যা বলছো, তাই না ছোট দাদা ভাই? নাফিম কান্নারত গলায় কথাটা বলতে ফের মিছিমিছি মুখটা করুণ করে ইভান বলল, আমি তোর একটু খেপালে কখনো মিথ্যা বলি? তুই বল। আচ্ছা, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস তবে তুই নিজে ভেবে দেখ, সাধারণত নামের ক্ষেত্রে ভেবে দেখ। আমার নাম ইভান, বড় দাদা ভাইয়ের নাম নিভান, দেখেছিস আমাদের দু ভাইয়ের মধ্যে নাম কত মিলেছে কিনা বল। তারপর তোর বড় বাবু ছোট বাবুর নামগুলো দেখ, মান্যতা আর মৌনতা, তোদের নামেরও কত মিল থাকবে না কেন? মিলিয়ে তো রাখা হয়েছে। এখন তুই ভেবে বল আমাদের এই ভাই বোনের নামে মিল আছে কিনা। আর সেখানে তোর নাম কি? নাফিম। আমাদের ভাই বোনদের নামের সাথে তোর নামের যেভাবে মিল আছে তুই বল আছে কিনা? নেই তো। এই লজিক মানলেও তো।
ইভানের কথা শেষ করতে দিল না নাফিম, গলা ছেড়ে হা হা করে কেঁদে দিল। আর নাফিমের কান্না দেখে সিঁড়ির গোড়ায় দাঁড়ানো কৌরি খিলখিলিয়ে হেসে দিল। সে এত সময় ধরে দু ভাইয়ের কথোপকথন শুনছিল, সে দেখতেই চাইছিল শেষ পর্যন্ত কি হয়। তবে সেটাই হলো। জোনায়েদ জাহিদ ইভান যার পিছু লাগে ইঁতুরের মতো লাগে, তাকে কাঁদিয়ে ছেড়ে দেন। নাফিমের কান্না দেখে খুব মন খারাপ করার বা দুঃখ পাওয়ার কথা থাকলো, কেন জানি খিলখিলিয়ে হাসি পেল কৌরির। আর জ্বরে মিয়ে যাওয়া সেই শুভ্র মুখের মায়াময় হাসির দিকে মনোমুগ্ধকর তাকিয়ে থাকলো দোতলায় দাঁড়িয়ে থাকা নিবান। আজ 4 দিন অসম্ভব সর্দি জ্বরের পালা ঝুঁকে মেয়েটা মনে হয় কিছুটা সুস্থ। ওই খিলখিলিয়ে ওঠা হাসিটা তো সেই রকমটাই ইঙ্গিত দিচ্ছে। মনের কোণের স্বস্তির আর শান্তির জায়গাটায় যেন একটু বিশ্রাম মিলল তার। সুগবে সুস্থির নজরে দাঁড়িয়ে দেখতে লাগলো হাসতে হাসতে নাফিমের দিকে এগিয়ে যাওয়া কৌরিকে। কৌরির খিলখিলিয়ে হাসি দেখে নাফিমে কান্নার জোর বাড়লো বই কমলো না, কাঁদলেও সে কান্না বসে বসে নিশ্চল মানুষের মতো উপভোগ করছে ইভান। কৌরির এগিয়ে আসতে দেখে ইভান বলল, তুমি বলো ফুলকড়ি, আমার লজিক ঠিক কিনা? মোটেই ঠিক না, পুরোই ইলজিক্যাল কথাবার্তা। নিভান আর ইভানের ভাই নাফিম নাম মিলালো না কি করে? আপনি সেটা বলুন আমাকে। কথাটা বলতে বলতে নাফিমের পাশে বসলো কৌরি। ইভানের থেকে উত্তরের আশা না করে ফের নাফিমকে উদ্দেশ্য করে বলল, তুমি এই সামান্য কথায় কাঁদছো নাফিম? তুমি কখনো নিজেকে আয়নায় দেখেছো? তুমি পুরো ছোট মায়ের মতো দেখতে, চোখ কান নাক ঠোঁট তোমার পুরো অবয়ব ছোট মায়ের মতো। কে বলেছে তুমি হসপিটাল থেকে চেয়ে নিয়ে আসা ছেলে? পাগল ছেলে। ছোট দাদাভাই তো এগুলো তোমাকে খ্যাপানোর জন্য বলছে, আর তুমি কাঁদছো বোকা। তোমার কথাগুলো সত্যি ফুলকলি? কান্না থেমে গিয়ে উৎফুল্ল গলায় কথাটা জিজ্ঞেস করতে কৌরির আগে ইভান উত্তর দিল, 100% মিথ্যা। ফুলকড়ি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছে। এবার কান্না বাদে রেগে গেল নাফিম। গলা চড়িয়ে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে বলল, বলো মা, ছোট দাবাই কিন্তু আমাকে আবার কথা শেষ করতে দিল না তার আগে নাফিমের মুখ চেপে ধরল ইভান। ফের বলল, হসপিটাল থেকে চুরি করে নিয়ে আসা ছেলে। চুপ কর। কথাটা বলতে বলতে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে নাফিমের হাতে দিয়ে বলল, একদম গলা দিয়ে সাউন্ড বের করবি না, বড় মায়ের আদর বাদর হওয়া মিনি। ফোন পেতে নাফিমও আর দাঁড়ালো না, কান্নাকাটি সবকিছু বলে দৌড়ে চলে গেল। কৌরি উঠে দাঁড়াতে ইভান তাকে কথার চলে থামিয়ে দিল। তখন আমার নাম ধরলে ঠিক আছে, দেবরের নাম ধরাই যায়, তাই বলে বরের নাম ধরলে কেন? পাপ হবে না? কপাল কুঁচকে গেল কৌরির। সে কখন বরের নাম ধরলো? আরে দেখ, সে বিয়ে করলো কখন যে তার বড় হবে? ইভান ভাইয়া নাফিমকে ছেড়ে এবার তার পিছনে লাগার ধান্দা ধরছে ভেবে বলল, আমার বরের নাম আমি ধরেছি তো বেশ করেছি, তাতে আপনার কি? ইভান নাটকীয় ভঙ্গিতে বলল, বাবা বিয়ে হতে পারলো না, তার আগেই ভাইকে তার ভাইয়ের জীবন থেকে আউট করে দিয়ে বলছো? আপনি কে? একেই বলে বাড়ির যোগ্য বড় বউ। যাই হোক, সেসব বাদ। তোমার বরের নাম না হয় তুমি ধরতেই পারো, সত্যি তো আমি বলার কে? তবে তোমার বর তো বলার রাইট রাখে, তাই না? পিছনে দোতলায় তাকাও ফুলকৌড়ি, সেখানে তোমার বর অপেক্ষা করছে উত্তর নেওয়ার জন্য। বোকা বোকা নজরে সত্যি পেছনে তাকালো কৌরি। দোতলার রেলিং ঘেঁষে তাদের দিকে স্থির আর শান্ত নজরে তাকিয়ে থাকা মানুষটাকে দেখে বুক ধক করে উঠল তার। চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে। মনে পড়লো সত্যিই তো একটু আগে নাফিমকে বলার সময় ইভান ভাইয়ের সাথে ওই মানুষটার নামও নিয়েছে সে। সেই জন্যই তো নাম নিয়ে ইভান ভাইও রকমটা বলল। আর সে নাম নিয়েছে খেয়াল না থাকার ধরুন, না বুঝে কিসব বলে দিয়েছে। মানুষটা কি শুনে ফেলেছে তার বলা উল্টোপাল্টা কথাগুলো মুহূর্তেই নজর ফিরিয়ে নিল কৌরি। এখন তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে তো মিটাতে পারলো না, তবে ইভানের উপর খুব মিটাতে বলল, আপনি খুব খারাপ ইভান ভাইয়া। এক গাল হেসে ইভান বলল, সেটা আর নতুন কি বড় ভাইয়ের বউ। তা শুনলাম দুজন বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি বাগিয়ে বসে আছো, তবে কি দুজনের মধ্যে সামথিং কিছু হলো? মুহূর্তে সেদিনের বৃষ্টি ভেজা মুহূর্তগুলো মনের গহীনে বেসে উঠল কৌরির। তাকে দেখে ওই মানুষটার স্বস্তির নিঃশ্বাস ফেলা। মনে হয় 100 বছরের তৃষ্ণার্ত পাখি এক ফোঁটা পানির জোগান পেয়েছে। কাছে এসে কোমল গলায় শুধালো, খুব ভয় পেয়েছো তাই না? কই সেদিন সেই গলায় তো কোথাও এক ফোঁটা গম্ভীরতা ছিল না। কত নির্মম কোমল ছিল সেই কণ্ঠ। তারপর তাকে অভয় দিয়ে বলল, আমি তোমার কাছে এসে গেছি তো,
তবে ভয় কিস? কাটা দিয়ে উঠল কৌরি। সর্দিতে এখনো ভার হয়ে থাকা নিঃশ্বাসটা আরো ভারী হয়ে উঠল। ইভানের সাথে আর কথা বাড়ালো না। কি হলো, তোমার বরের প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে? ভাবনা ভঙ্গ হলো কৌরির। কি বলবে কোনো কথা না খুঁজে পেয়ে বলল, আপনি আসলেই খুব খুব খারাপ, আর আমি মোটেই কারোর প্রেমে পড়িনি। কিন্তু সে তোমার প্রেমে পড়ে গেছে। কথাগুলো বলে এদিক ওদিক না তাকিয়ে যখন পা বাড়ালো চলে যাওয়ার জন্য, ইভানের কথায় পা থমকে গেল। তার থমকে গেল বুকের মধ্যে ধুকপুক করা চলা হৃদস্পন্দনও। তবে ইভানের কথায় সে নিজেকে দুর্বল করে দিতে চায় না, আর না নিজেকে দুর্বল দেখাতে চায়। আর সে নিশ্চিত ইতুরের ছেলেটা তার সাথে ফাজলামো করছে। তার ঘাড় ফিরিয়ে সে বলল, আপনাকে বলেছে তাই না? বলবে কেন? তার চোখে চোখ রেখে দেখো, তবে নিজেই বুঝতে পারবে। দাঁড়ালো না কৌরি, আর না আশেপাশে তাকানোর প্রয়োজন বোধ করলো। কেন জানি না তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওই মানুষটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে, আর তার সুচালো আর শান্ত নজর তাদের দিকে নিবদ্ধিত। ইভানের শেষের কথার প্রতি উত্তর স্বরূপ মৃদুস্বরে আওড়ালো, যে কাজ আছে ওই চোখে চোখ রেখে সে নিজের দুর্বল হৃদয়ের মৃত্যু ডেকে আনবে। আজ প্রায় 5 দিন পর পুরোপুরি সুস্থ কৌরি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে মান্যতা তার সঙ্গ নিল। দুজনেই গেটের বাইরে পা রাখতে মান্যতা বলল, ফোন নিয়েছো কৌরি? আজ সকাল সকাল কলেজে বের হওয়ার কিছু সময় আগে মান্যতা আপু তাকে একটা ফোন ধরিয়ে দিয়েছে। ফোনটা যে নতুন এবং দামি সেটা দেখেই বুঝতে পেরেছিল কৌরি। এত দামি ফোনটা নেবে না করেও মান্যতার বিভিন্ন যুক্তিতর্কে তাকে বাধ্য হয়ে নিতে হলো। কিন্তু ফোনটা কাছে নিতে একটা চেনা পরিচিত সুগন্ধ এসে ঠেকলো তার নাকে। অজানা কারণে বিভিন্ন প্রশ্ন মনে এলো, মান্যতাকে তা জিজ্ঞেস করতে পারল না সে। কি হলো, নিয়েছো? আপু। দুজনে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলো। হঠাৎ ফোনের আওয়াজে বিভ্রান্ত হলো কৌরি। কার ফোন বাজছে বুঝে উঠতে পারল না, তবে এটা বুঝলো এই টোন মান্যতা আপুর ফোনে নয়, তবে তার ফোনের। নতুন ফোন সকালে হাতে ধরিয়ে দিয়েছে মান্যতা আপু। তার মধ্যে কে নাম্বার জানলো, আর কেই বা ফোন দিল? তোমার ফোন বাজছে কৌরি। এত নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল মান্যতা, যেটা সে জানতো কেউ ফোন দেবে, আর কে দিয়েছে এটাও মনে হয় মান্যতা আপুর জানা। না হলে ফোনটা ধরো কৌরি। অদ্ভুত তরঙ্গে ভিতরের সকল অনুভূতি উথাল পাতাল ঢেউয়ে দুলতে থাকলো কৌরির। অকারণে কাঁপলো হাত। সে মৃদু কাঁপা হাতে ফোনটা ব্যাগের মধ্যে থেকে বের করলো সে। কল কেটে দিয়ে নিভে যাওয়া স্ক্রিনটা ফের জ্বলে উঠতে স্ক্রিনের উপরে ঝলঝল করে গোটা গোটা ইংরেজিতে অক্ষর লেখা নিভান নামটা ভেসে উঠতে সকল ইন্দ্রিয়ের কাজ করা বন্ধ করে দিল কৌরির। চৌকিতে ঘাড় ফিরিয়ে একবার মান্যতার দিকে তাকালো সে। মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ফোনের মধ্যে ডুবে আছে, যেন আশেপাশে কোথায় কি ঘটে হয়ে চলেছে তাতে তার কোনো খেয়ালই নেই, এমনকি যায়ও আসেন। আশ্চর্য হলো কৌরি। নিজের ফোনের দিকে নজর রেখে ফের মান্যতা বলল, কলটা রিসিভ করো কৌরি, হয়তো দাদা ভাই ইম্পর্টেন্ট কোনো কথা বলবে। তার সাথে ইম্পর্টেন্ট কথা? ওই মানুষটার তার সাথে কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? আর এরা ভাই বোনেরা কি শুরু করেছেটা কি? তাকে কি পাগল মেরে ফেলার ধান্দায় নেমেছে? না হলে ঠেলে ঠেলে কোনো ওই মানুষটার দিকে ছুড়ে দিচ্ছে? তৃতীয়বার ফোনটা বাজতে ফোনটা ধরলো কৌরি, তবে হ্যালো বলার সাহস পেল না। ওপাশের ধৈর্যশীল মানুষটাও হয়তো এই মেয়েটার বেলায় ধৈর্যহীনা হয়ে পড়লো। ফোন রিসিভ করতেই বলল, ফোনটা তুলতে এত সময় লাগে? তুমি তো বাধ্য মেয়ে, তবে আমার বেলায় কেন অবাধ্য হতে চাইছো? প্রাণটা যায় যায় অবস্থা কৌরির। মুখ ফুটে একটা রা শব্দ উচ্চারণ করতে পারল না, শুধু কঠিন পাথরের মতো নিতর হয়ে বসে রইল। সেটা হয়তো বুঝতে পারলো ওপাশের মানুষটা। নিঃশব্দে শ্বাস ফেলে সময় নিয়ে বলল, ভালো মন্দ যে কোনো কারণেই হোক, প্রয়োজনে আগে আমাকেই ফোন দেবে। সুবিধা হোক বা অসুবিধা আগে আমাকেই জানাবে। সেটা ঝড় তুফান, বর্ষা, বাদল বা রাত দিন, অ্যাট এনি টাইম, যখন তখন যে কোনো সময় অসময়ে ভালো মন্দ প্রয়োজনটা আগে আমাকেই জানাবে। ভুলেও ভুল করো না করি, তুমি তো বাধ্য মেয়ে, ভুলেও আমার কথার অবাধ্য হতে চেও না। আর আমার কথার অবাধ্য হতে গিয়ে যদি নিজের ক্ষতি ডেকে আনো বা তোমার কোনো রূপ ক্ষতি সাধিত হয়, মানা মুশকিল হয়ে যাবে। আর আমার কথা না মানলে কিন্তু মোটেই ভালো হবে না, একদম ভালো হবে না করি। সেদিন ঝড় বর্ষণের রাত থেকে আজ কটা দিন ইভানকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। দিন রাতের অধিক সময়টা তাকে বাইরের ব্যস্ততায় কাটাতে দেখে নিহারিকা বেগম একটু চিন্তিত হলেন।
সবসময় দুষ্টুমির ছলে মজে থাকা ছেলেটাকে হঠাৎই কদিন ধরে উদ্বিগ্ন দেখায়। ব্যাপারটা ওনার চোখে লেগেছে। কি হয়েছে ছেলেটা? সবার সাথে ছেলেটা মন খোলা হলেও নিজের বিষয়ে বেশ চাপা স্বভাবের। স্বভাবটা আগে ছিল না, হঠাৎই পরিবর্তিত হয়েছে। সকালে খাবার টেবিলে ইভানকে পেতে তিনি খাবার দিতেই জিজ্ঞেস করলেন, আজ কদিন ধরেই তোকে চোখের নাগালে পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি বলতো? ঝড় বৃষ্টি বলে ও কেন বাধা বিঘ্নতা নেই, বাড়িতেই থাকছিস না, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? সত্যি করে বলতো ঠিক কি হয়েছে তোর? একগাল হেসে দিল ইভান। সে হাসিটা কোনো কারণে যেন উদাসীন দেখালো, যেটা নিহারিকা বেগমের মোটেও ভালো লাগলো না। সে ভালো না লাগাতেও আরও একটু ঘি ঢালার মতো কাজ করলো ইভানের কথাগুলো। আমাকে সন্দেহ করছো যে আমি অলস মস্তিষ্ক থেকে খারাপ ছেলেদের সাথে মিশে সঙ্গদোষী হয়ে যাচ্ছি কিনা? হ্যাঁ, আমি তোমার বড় ছেলের মতো খুব ভালো না হলেও একেবারেই মন্দ নয়। আমাকে ওরকম সন্দেহ না করতে পারো। পুরোটা না হলেও তোমার ছেলে তো একটু বিশ্বাস রাখতে পারো। তরকারির বাটিতে চামচটা একটু জোরে শব্দ করে রাখলেন নিহারিকা বেগম। ফের রাগান্বিত স্বরে বললেন, এই আমি কখনো তোকে ওরকম ছেলেদের সাথে মেশার ইঙ্গিত দিলাম? আজ কয়দিন সেভাবে বাড়িতে দেখছি না, তাই জিজ্ঞেস করলাম কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস। আর তুইও কেন ওকে নিয়ে সকল কথার মধ্যে ঢুকিয়ে এভাবে খোঁচা দিয়ে কথা বলিস? তোর এটা কেন মনে হয় আমি শুধু নিভানকে বিশ্বাস করি, ভরসা করি, ভালোবাসি, আদর করি, তোকে নয়? কেন মনে হয় বল? এই তোদের মা আমি, একই পেটে লালিত পালিত করে জন্ম দিয়েছি। আমি কি করে তোদেরকে আলাদা আলাদা ভাবতে পারি? তোদের সবাইকে যে সমান ভালোবাসি, এইটা কেন বুঝিস না তোরা? কেন মনে হয় না তোদের? কেন মনে হয় না বল? কি জন্য মনে হয় ওকে আমি বেশি ভালোবাসি আর তোদেরকে কম? তবে কি এই বাড়িতে পা রাখার আগে সত্যি কি ওকে আমার ও বাড়িতে রেখে আসা উচিত ছিল? মা, চেঁচিয়ে উঠল ইভান। মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের মুখের দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইল কিছুক্ষণ। আজ হঠাৎ মায়ের হলোটা কি যে তার কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিল? আশ্চর্য, মা তো কখনো এরকম সিরিয়াসলি নেয় না। তবে কি ফুপুমণি আবার উল্টোপাল্টা কোনো কথা শুনিয়েছে? নিশ্চয়ই তাই হবে। তা না হলে মা তো এতটা সিরিয়াস হয়ে যাওয়ার কথা না, হয়ে যেতও না। মায়ের আরও কাছাকাছি হলো ইভান। মমতা ভরা ছলছল চোখ দুটো দিকে নজর দিতে বুকের ভেতরটা কেঁপে উঠল ইভানের। মা কষ্ট পেয়েছে, কিন্তু সে তো মাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলেনি। দ্বিধাহীন হাত দুটো মায়ের কোমল মুখের দু চোয়ালে রেখে আজলে নিল ইভান। সহসা কেঁপে উঠলেন নিহারিকা বেগম। ইভানের এত কোমল আচরণের সাথে তিনি পরিচিত নন। যদি ও ছেলেটা সহসা ওনার সাথে কখনো খারাপ আচরণ করে না। তিনি মনে মনে একটু বিচলিত হলেন, তবে মুখাবয় প্রকাশ করলেন না। মায়ের রাগান্বিত মুখ মেয়ে মায়া মায়া করে চাওয়া নজরের দিকে তাকিয়ে বলল, এত রেগে যাচ্ছ কেন মা? আমি তো সিরিয়াসলি কথাগুলো বলিনি। তুমি তো খুব ভালো করে জানো আমি দাদা ভাইকে ঠিক কি পরিমাণে ভালোবাসি। এটা নিশ্চয়ই বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তোমাকে বোঝাতে হবে না। তবে কেন এসব আবল তাবল কথা বলছো? তুমি জানো না পৃথিবীর সবাই এসব বিষয়ে উল্টোপাল্টা কথা বললে আমি সহ্য করতে পারলেও তুমি বললে আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে মা। তুমি যেমন মনে প্রাণে বিশ্বাস করো, ভাবো তোমার পেটে ধরা সব সন্তানদের তোমার কাছে সমান, কেউ উঁচু নিচু না, তেমন আমিও মনে প্রাণে বিশ্বাস করি, ভাবি আমার মায়ের পেটে লালিত পালিত হয়ে জন্ম নেওয়া আমরা ভাই বোনেরা কেউ আলাদা নয়। প্রতিজন মায়েরই এক একটা অংশ বিশেষ, মায়ের সন্তান, সেখানে তফাৎ বলতে কিচ্ছু নেই। তবে তুমি আমাকে জেনে শুনে কি করে কথাগুলো মুখে আনতে পারলে? সত্যি তুমি আমাকে দাদা ভাইয়ের মতো ভালোবাসো না, কমই ভালোবাসো। না হলে দাদা ভাইয়ের সামনে এই কথাগুলো বলার ক্ষমতা ছিল তোমার? ইভানের অভিমানের কথায় মমতাময়ী মনটা আরো গলে পড়ল। রাগান্বিত খুলসাটা ছেড়ে এবার তিনি ঠান্ডা গলায় বললেন, তবে কেন উল্টাপাল্টা বলে আমাকে রাগিয়ে দিস? কোথায় যাস? কেন যাস? আমাকে কেন বলে যাস না? আমি মানা তোদের? তবে কেন নিজের ভালো মন্দ তোর মাকে একটু জানাতে পারিস না? কেন এই বয়সে এসেও অন্যের কাছে আমাকে শুনতে হয় আমি আমার নিজের পেটের ছেলে মেয়েদের একই নজরে দেখি না?
কে কখন বিপদ আপদ মাথায় নিয়ে কোথায় যাচ্ছে খেয়াল রাখি না। শুধু স্বার্থপরের মতন পরের বাড়ির থেকে নিয়ে আসা ছেলেটার প্রতি ভালো মন্দ নজর দেই, খবর রাখি। এইসব কেন শুনতে হয় আমাকে বল? কেউ তোমাকে উল্টাপাল্টা কথা বললে উস্কানোর চেষ্টা করলো, আর তুমিও বাচ্চা মেয়েদের মতো অভিমানী হয়ে আবল তাবল বলতে শুরু করলে। তবে তুমি তো দেখি নাফিমের চেয়ে বাচ্চা হয়ে গেলে। তুমি অল্প স্বল্প নয়, উপযুক্ত বিবাহিত বয়স্ক 3 ছেলে মেয়ের মা। এখনকার যুগের ছেলেমেয়েরা যেসব বয়সে বিয়ে করছে, তোমার বড় ছেলেকে সেই বয়সে বিয়ে দিলে এতদিনে নাতি নাতনির বিয়েটাও তুমি খেতে পারতে। সেই তুমি বাচ্চা মেয়েদের মতো কাণ্ড কারখানা করছো। কথাগুলো বলতে বলতে মায়ের সম্মুখ থেকে সরে গিয়ে ফের চেয়ারে বসলো ইভান। নিহারিকা বেগম হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই ছেলে জীবনে সিরিয়াস বিষয় বলে হয়তো কিছুই নেই, কখনো কোনো কিছু যেন সিরিয়াসলি নিতে পারে না কি নিতে চাই না। জিনিসটাকে মুহূর্তে কচুরিপানার মতো ভাসিয়ে দিয়ে বিষয়টা কোনো ব্যাপার না টাইপ গাছাড়া ভাবটা নেয় কি করে। এই দেখো আবার শুরু করে দিয়েছে, আর নড়ে চড়ে সেই নিবানের পিছু লাগা। যদিও তিনিও বাচ্চামো করে ফেলেছেন, তবে ধৈর্য তো আর মানুষের সবসময় একরকম থাকে না। শুনতে শুনতে তিনি অধৈর্য হয়ে পড়েছেন। আর গতকাল তো ইভানের এই বিষয়টা নিয়ে কত কিছু শোনালেন ওনাকে, এটাও শোনাতে বাদ রাখলেন না। পরের বাড়ির ছেলে সব দখল করে নিয়ে বসে আছে, অথচ নিজেদের বাড়ির ছেলের খোঁজই নেই। থাকবে কি করে? যে মা নিজ সন্তানদের মধ্যে দুই নজরে দেখে, তার কি আর খোঁজ রেখে লাভ আছে? কালও ধৈর্য নিয়ে কথাগুলো শুনেছিলেন, কিছুই বলেননি। আজও ইভানকে এসব কথাগুলো বলতেন না, তবে কেন জানেন না ধৈর্যচ্যুত হয়ে গেল। ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় কথাগুলো বেরই হয়ে গেল। কি হলো, খেতে দেবে না নাকি? নাকি এবার ও বড় ছেলের ভবিষ্যৎ ছেলে মেয়ে নিয়ে ভাবতে বসলে? ইভানের পিঠে জোরে একখান চাপড় মারলেন তিনি, ফের মিছে মিছে রাগ দেখিয়ে বললেন, আবারও শুরু করে দিয়েছিস? নড়ে চড়ে তোর ওর পিছু লাগতেই এত ভালো লাগে কেন বলতো একটু? কারণটা হলো তোমার বড় ছেলে প্রচুর ঘাড় দেড়া, তাই। আর পিছু লেগেও কি তাতে তার কোনো হেলদোল আছে? কাজ হয়? কারো কথা যেন তার কানে ঢোকেই না, তাই তাকে তো বলতে পারি না। তোমাকে বলে নিজের স্বাদ পূর্ণ করি, বুঝেছ? ইভানের মা, এবার খেতে দাও, কাজ আছে, যেতে হবে। ইভানের বলার ভঙ্গিমা দেখে নিহারিকা বেগম সন্দিহান গলা শুধালেন, কি কাজ আছে? তোমার বৌমাকে উদ্ধার করো। মানেটা কি বৌমা? খেতে দাও না মা, প্রচুর ক্ষুধা লেগেছে। ওসব মানে টানে পরে উদ্ধার করো, আগে তোমার ক্ষুধার্ত ছেলের পেট উদ্ধার করো। নিহারিকা বেগম আর দাঁড়ালেন না, রান্নাঘরের দিকে এগোলেন ছেলের জন্য খাবার আনতে। টেবিলের খাবার আপাতত শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ইভান এসছে দেরিতে। নিহারিকা বেগম চলে যেতেই সেখানে হাজির হলো কৌরি। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছে সে। নিহারিকা বেগমকে বলেই বের হবে বলে ডাইনিং এর দিকে আসতে দেখলো ইভান বসা, কিন্তু চুপচাপ, মনে হয় গভীর কিছু নিয়ে চিন্তিত ভাবান্বিত। না হলে তাকে দেখে চুপ থাকার বান্দা তো সে নয়, তাই আজ নিজে থেকে খুঁচিয়ে কথা বলল, কি ব্যাপার বলুন তো? কার বউ ভাগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বসে বসে? মনের কথা যেন পড়ে নিল কৌরি। ভিতরে ভিতরে একটু চমকালো ইভান, ফের বলল, নিজের বউকে কি করে অন্যের হাত থেকে ভাগিয়ে নিজের কাছে আনা যায় সেই প্ল্যানিং করছি। আপনার মতো ইতর মানুষেরও গার্লফ্রেন্ড আছে? না তো, আমার মতো ইতুর মানুষের গার্লফ্রেন্ডটাকে তুমি বলো। তবে 3 কবুল না বলে একটা বউ আছে, সেই না কবুল বলা বউটাকে অন্যের থেকে উদ্ধার করে কি করে কবুল বলিয়ে নিজের করব, সেটাই আপাতত ভাবছি। ইভানের পেছ লাগানো কথাগুলো সব কৌরির মাথার উপর দিয়ে গেল। কি বলবে কথা পেল না, তবে মনে মনে ভাবলো ইভান মনে হয় ফাজলামো করছে। সেও আর দাঁড়ালো না, রান্নাঘরের দিকে যেতে উত্ত্যক্ত হতে ইভান দুষ্ট এসে বলল, তা তোমাদের প্রেম সেম তো কত দূর এগোলো ফুলকৌড়ি? যদিও ব্যাপারটা প্রেম নয়, তবু তুমি বললেই কবুল। মুহূর্তে সেদিনের হুমকিমূলক কথাগুলো মনে পড়ে গেল কৌরির। হাফসাফ করে উঠল বুকের ভিতরটা। কিছু না বলে ফের চলে যেতে উত্ত্যক্ত হতে মজার চলে ইভান ফের বলল, সামথিং সামথিং মনে হচ্ছে। সহসা উত্তর দিল কৌরি, সামথিং সামথিং না কচুর মাথা, আপনি তো দারুণ খারাপ, সাথে আপনার ওই দাদা ভাইটাও সাংঘাতিক খারাপ। কেন? ওর দাদা ভাই তোমাকে কি করলো?
গম্ভীর কণ্ঠটা কানে আসতেই বক্ষস্থল ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কলেজাটি লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম হলো। ইন্নানিল্লাহি, এই মানুষটা এখনো বাড়িতে? জানলে জীবনেও সে এই মানুষটার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতো না। এটাই বলে মহা দুর্ভাগ্য। ভাগ্য কখনো তার ভালো কথা কাজে সায় দেয় না কেন? মুহূর্তে নজর পাংশুটে ধারণ করলো তার। মুখাবয়ব হলো ফ্যাকাশে। সেই নজরে ইভানের দিকে তাকাতেই দেখলো সে মিটিমিটি হাসছে। অসভ্য ছেলেটা সব সময় এভাবে তাকে ফাঁসানোর ধান্দায় ব্যস্ত থাকে। নিশ্চয়ই জানতো মানুষটা তার পেছনে, জেনে বুঝে তাকে ফাঁসিয়েছে। এখন কি বলবে সে? তুই আবার বাড়িতে? কোনো সমস্যা? নিহারিকা বেগমের গলা পেতে হাত ছেড়ে বাঁচল কৌরি। বুকে হাত চেপে ঘন ঘন শ্বাস ফেলল। যাক, তবে তাকে আর উত্তর দিতে হবে না, বাঁচল সে। নিবান উত্তর দিল, প্রয়োজন ছিল একটু, তাই ব্যাক করতে হলো। ওহ। মায়ের ও শব্দটা শুনে নিবান আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। নিহারিকা বেগম ইভানকে খাবার দিতে ব্যস্ত হলেন। তার ফাঁকে কৌরিকে দাঁড়িয়ে থাকতে থেকে বললেন, তুই রেডি হয়ে বেরিয়েছিস? আচ্ছা, একটু দেরি কর, নিবান আসুক। আপাতত আজ ওর সাথে যা, ওই পৌঁছে দেবে তোকে। কৌরি তড়িঘড়ি করে না না বড় মা, ওনাকে আমায় নিয়ে যেতে হবে না। ওনার কত কাজ, ওনাকে আর আমাকে নিয়ে যাওয়ার কথা বলে ফালতু ঝামেলায় জড়িও না। আমি একা যাই তো, আজও যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি জানি তুই পারবি, তবুও ও যখন এই সময় বেরি হচ্ছে তখন আর অযথা রাস্তা ঘাটের ঝামেলা পোহানোর দরকার কি? ওর সাথে চলে যা, ও পৌঁছে দিয়ে অফিস চলে যাবে। এটাকে ফালতু ঝামেলা কোথায় মনে হলো তোর? ঠিকই তো বলেছে মা, অযথা রিক্সা সিএনজি ঝামেলা না পোহায় চলে যাও দাদা ভাইয়ের সাথে। আরে তুমি নিজেকে দাদা ভাইয়ের ফালতু ঝামেলা মনে করলেও দাদা ভাই কিন্তু একবারেই সেটা মনে করেন না বলেই দুষ্ট হাসল ইভান। সেটা রেখে মনে মনে কৌরির ভীষণ রাগ হলো। মনে মনে ইভানকে ইচ্ছে মতো বকলো সে। ওই লোকটা আশেপাশে থাকলে তার এমনিতেই অকারণে দম বন্ধ হয়ে যায়, আর সেখানে সে যাবে ওই লোকটার গাড়িতে? কখনো না। যদিও বড় মায়ের মুখের উপর কথা বলা অসভ্যতা আমি মনে করলো, তবুও নিচু গলায় ওনাকে উদ্দেশ্য করে বলল, বড় মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যেতে পারবো, আসছি। চলো, আমি এগিয়ে দিচ্ছি। পিছে ফিরার আগে ফের গম্ভীর গলার কথাটা শুনতে ফের বুকের ভিতর উথাল পাথাল শুরু হলো। নজর ভেতাতুরের ন্যায় অসহায় হলো মুহূর্তে। সে অসহায় নজরে ইভানের মুখের দিকে তাকালো। ছেলেটা এমনভাবে খাচ্ছে যেন কত বছরের অভুক্ত সে। আশেপাশে কোথায় কি ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কোনো দিকে খেয়াল দেন নেই তার। তুই এসেছিস? আমি আরো তোর সাথে যাওয়ার কথা বলছিলাম। তুইও যখন বলছিস নিয়ে যা, তোর সাথে করে ওকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে যাস। নিবানের উদ্দেশ্যে কথা শেষ করে ফের কৌরিকে উদ্দেশ্য করে বললাম, আরে দাঁড়িয়ে রইলি কেন? ওর সাথে চলে যা। দীর্ঘশ্বাস ফেলল কৌরি। উপায় না পেয়ে নিবানের পিছু পিছু এগোতে হলো তাকে। আর যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল যে এমন একটা মানুষের সঙ্গ পেতে হলো তাকে, সর্বক্ষণ সর্বাবস্থা এড়িয়ে যায় আজ তারই সঙ্গ ভেবে নিঃশ্বাসের চলার গতি ধিমে আসছে তার। ভাবনা সমেত লন এরিয়ায় পা রাখতেই দেখল কালো রঙের টয়োটা গাড়িটার ফ্রন্ট সিটের দরজাটা খোলা। অস্বস্তিতে দম বন্ধ হয়ে এলো, পা বাড়িয়ে আশেপাশে না তাকে গাড়িতে গিয়ে বসলো সে। সঙ্গে সঙ্গে পরিচিত সেই মিষ্টি গ্রানটা যেন গাড়ির ভেতরের সর্বত্র ছড়িয়ে তীক্ষ্ণভাবে নাকে এসে ঠেকলো তার। বেশ কিছুদিন গাড়িতে ওঠার দরুন সিট বেল্ট বাঁধাটা অভ্যস্ত হয়ে গেছে তার। তস্ত হাতে সেটা বেঁধে নিয়ে চুপচাপ বসে রইল সে। গাড়ি ছেড়ে গাড়ি চলল তার নির্দিষ্ট গন্তব্যে। শহরের রাস্তা ধরতে ভিতরে ভিতরে করা হাফ সাফ অবস্থাটা কিছুটা কম হলো কৌরির। ব্যস্ত রাস্তা, ঘন ঘন চলা বিভিন্ন যানবাহন, বহু মানুষের চলাচল, বিচিত্রময় দোকানপাট, রং বেরঙের বহুতল ভবন, সব কিছু হাঁসফাঁস করা মনকে কেমন স্বস্তি দিল। সেদিকে তাকিয়ে পাশে কে আছে ভুলে যেতে চাইল কৌরি, কিন্তু পাশের জন হয়তো সে ভুলে যাওয়াটাকে মোটেই মেনে নিতে চাইল না। পাশের বসা রমণীটাকে একটু খোঁচাতে ইচ্ছে করলো তার।
গম্ভীর নয় বরং স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, বললে না তো ইভানের দাদাভাই খারাপ কেন? তাও আবার একটু আধটু নয়, সাংঘাতিক খারাপ। কেন? সে তোমাকে কি করলো যে এত অভিযোগ? বাহিরের পানে চেয়ে থাকা কৌরির কথাগুলো কানে যেতেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। কেন কথা না বললো চলছিল না তার? কথা না বলে ভালোই কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে গেলে তো পারতো, তা না। উফ, কথাটা কি খুব প্রয়োজন ছিল বলার? আর বলল যখন, এই কথাটাই জিজ্ঞেস করতে হলো। তবে পাশে বসা মানুষটার কথার উত্তর না দেওয়াটা বেয়াদবি মনে হলো, তাই তড়িৎ করে উত্তর দিল সে, আমি কোনো অভিযোগ করিনি। মৃদু হাসি ফুটল নিভানের ঠোঁটে। শ্যামবর্ণ আদলে চমৎকার দৃশ্যমান হওয়া সে হাসিটা নজরে পড়ল না কৌরির। তবে কৌরিকে বৎসনা করতে ছাড়ল না নিভান। বলল, তুমি হয়তো সত্যি বলছো, আমি হয়তো শুনতে ভুল করেছি। ফের হাঁসফাঁস করে উঠল কৌরির ভিতরে সর্বত্রটা নরণচরণ যেন ভুলে গেল সে। খিচে বন্ধ রাখা চোখ জোড়া খুলে দুহাত কচলাতে থাকলো সে। গাড়ি চালানোর ফাঁকেও সেটা লক্ষ্য করলো নিভান। কৌরির অস্বস্তি আরো একটু বাড়িয়ে দিতে বলল, তবে ইভানের দাদাভাইয়ের প্রতি অভিযোগ জানালে ইভানের দাদাভাই কিন্তু তোমার প্রতি একটু কোনোরূপ প্রতিক্রিয়া দেখতো না, বরং সে জানতো নিশ্চয়ই সেই অভিযোগী সে। না হলে ইভানের শান্তশিষ্ট বৌমা। সেদিন ছেলেগুলোকে ওভাবে আপনি মেরেছিলেন তাই না? নিভানকে কথা শেষ না করতে দিয়ে হঠাৎই কথাটা বলে প্রসঙ্গ এড়িয়ে দিতে চাইল কৌরি। যদিও কথা বলতে তার কঠিন অস্বস্তি হচ্ছিল, তবুও কথা না এড়ালে নয়। এই মানুষটা যে ওই বেফাস মুখে ইতরে ইভানের ভাই, এটা ভুলে গেলে তো চলবে না। তাই কখন কি বলে বসে আর তার প্রতিনিয়ত চলা নিঃশ্বাসটা একেবারে বন্ধ করে দেয়। বলার উপায় আছে? মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল নিভানের মুখাবয়ব। তীক্ষ্ণ নজরটা পিচঢালা রাস্তায় রেখে দৃঢ়কণ্ঠে বলল, কেন? মারাটা ভুল ছিল নাকি তুমি বলতে চাইছো ওরা যে বেঁচে আছে এখনো সেটা ভুল? আন্দাজে ঢিল মারার মতো কথাটা বলেছিল কৌরি, কিন্তু কথাটা সত্য হবে এটা যেন অভাবনীয় না হয়েও অভাবনীয়। সুস্থ হওয়ার পর যখন কলেজে গেল সে, সেদিনই জানতে পেরেছিল ওখানের পরিচিত কিছু লাফাঙ্গা গুন্ডাপান্ডা ছেলেদের কেউ মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে দুজনের মরমর অবস্থা। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাদের। ছেলেদের নাম আর চেহারার বিবরণ শুনে কৌরি বুঝতে পেরেছিল সেদিন ঝড় বৃষ্টির দিনে তার সাথে ঘৃণিত কর্মকাণ্ড করা ছেলেগুলো। মুখে আলহামদুলিল্লাহ বলে মনে মনে সবার মতো সেও সে মানুষটার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল, যে ওই মানুষ রূপে পিশাচগুলোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তাকে আল্লাহ হায়াত দান করুক। পর মুহূর্তেই হঠাৎই এই মানুষটার কথা মনে পড়েছিল তার, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। অথচ সেই ভাবনা থেকে মুখ ফসকে বলে ফেলা কথাটা কি সত্যি হবে? এটা সত্যিই তার ভাবান্বিত ছিল। ঘাড় ফিরিয়ে অবাক নজরে নিভানকে দেখল সে। এক মনে পিচঢালা রাস্তায় নজর নিবিষ্ট রেখে গাড়ি চালিয়ে চলেছে মানুষটা। কতটা স্বাভাবিক তার মুখাবয়ব, যেন ছেলেগুলোকে মেরে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েও কোনো আফসোস নেই কোনো অপরাধবোধ। আশ্চর্যতায় মুখ ফসকে করে ফের বলে বসলো, ওরকম নিষ্ঠুরভাবে কেউ মারে? কেন মেরেছিলেন? গাড়ি থেমে গেল। রয়ে শয়ে কৌরের দিকে ফিরল নিবান। নিজের জায়গায় অবিচল থেকে শান্ত কণ্ঠে বলল, কেন মেরেছিলাম জানো না তুমি? ওরা তোমার কোথায় ছুঁয়েছিল বা ছুঁতে চেয়েছিল জানা নেই আমার, জানতে চাইও না। আমি শুধু একটু জেনেছি ওরা তোমাকে ছুঁতে চেয়েছিল, আর সেই ছুঁতে চাওয়াটাই ওদের পাপের পুকুরটা পূর্ণ করে দিয়েছে, যার ফলস্বরূপ ভোগটা ওরা পাচ্ছে। আর সেটা তোমার কাছে নিষ্ঠুরতা মনে হলেও আমার কাছে ওদের মৃত্যুটাই শ্রেয়। তোমার হয়তো জানা নেই ওরা নিভানের কোথায় ছুঁতে চেয়েছিল। ঋতুতে সময়টা হেমন্তকাল। হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। রুমের পশ্চিমের জানালা দিয়ে বিকালে নিভে আসা স্বর্ণালী রোদটা শরীরে কেমন মিঠা মিঠা ভাব দিচ্ছে। নিজের রুমের ছোটখাটো ব্যালকনির চেয়ারে বসে আছে কৌরি। মান্যতা আপু এখনো ভার্সিটি থেকে ফেরেনি। মৌনতা এই সময়টাতে আপাতত বেঁচে থাকে। আসার সময়টা অবশ্যই হয়ে গেছে। আর নাফিম, তাকে হয়তো বউকে ধমকিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ছোট মা। না হলে বাড়িতে থাকাকালীন ছেলেটা তার রুমেই থাকে। আর ছেলেটাকে কলেজ থেকে ফিরে এখনো দেখেনি কৌরি। খোঁজ নেওয়া উচিত ছিল।
যদিও কৌরি খোঁজ নেয়, তবে আজ মনটা তার কোনো কিছুতেই বসছে না। একজন নিজের গম্ভীর কথা কাজ দ্বারা তার মন মস্তিষ্কে জ্বালা বাঁধিয়ে দিয়েছে। বিদায় আজ কলেজের ক্লাসটাও ঠিকঠাক মতো করতে পারেনি সে। শুধু ওই মানুষটাকে আর তার কথা কাজগুলো ভেসে বেড়েছে মন মস্তিষ্কের অলিগলিতে। কিসব কথাবার্তা বলে তার ছোট্ট মনটাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল মানুষটা। ওই গম্ভীর মানুষটাকে ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। সেখানে তাকে ঘিরে ওই মানুষটার শান্ত চাহনি, কিসব আবল তাবল বার্তা। উফ, কখনোই তা কি সম্ভব? কিভাবে সম্ভব? ওই মানুষটা আর সে, ওরে আল্লাহ, কখনোই সম্ভব না। আর সেসব কিভাবে ভাবতে পারে মানুষটা? ক্ষণে ক্ষণে এসব মস্তিষ্কে ঘুরছে আর বুকটা তার অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে। বিদায় মন স্থির করে বসাতে পারছে না কোথাও। উফ, কি এক জ্বালা বাঁধিয়ে দিল। অদৃশ্য ভঙ্গিতে মাথা ঝেড়ে মনে মনে বলল সে আর ভাববে না এসব নিয়ে, আর না সহজে ওই মানুষটার সামনে পড়বে। ফের মনে মনে নিজের মনকে বুঝ দিল শহরের ছেলেরা মোটেই ভালো হয় না, আর বড়লোকের বাপের ছেলেরা তো মোটেই নয়। মুহূর্তে আবার মন মস্তিষ্কের ভাবনা পাল্টে গেল কৌরির। এবারের ছেলেগুলো তো তেমনটা নয়। বিগত 2 মাসে কারো সেরকম কোনো অসঙ্গত আচার ব্যবহার তো পায়নি সে। তবে অকপটে কি করে বলতে পারে শহরের ছেলেরা ভালো নয়? পৃথিবীতে ভালো মন্দ মিলে মানুষ, কে ভালো কে খারাপ তা জেনে বুঝে লাভ আছে কি? দাদি আপা বারবার এইসব বিষয়ে সতর্ক থাকতে বলেছে, কখনো যেন এইসব বিষয়ে মন কান না দেয়া হয়। এমনকি যখনই ওনার সাথে ফোনে কথা হয় বরাবরই একটাই সতর্কতা, খবরদার আপা, ওসব ফাঁদে কখনো পা দিস না যেন। পরের বাড়িতে বাপের মান রাখিস। ওসবে জড়িয়ে বাপ মায়ের সম্মান যেন নষ্ট করিস না। কেউ কখনো যেন তোর দিকে বা তোর মরা বাপ মায়ের দিকে আঙুল তুলে কথা বলতে না পারে, এমন কোনো কাজ করিস না। মনের ভুলেও নিজের আচার ব্যবহার নম্র রেখে সবসময় সাবধানে চলাফেরা করবি। আর খবরদার, ছেলেদের মন ভোলানো কথায় কখনো দুর্বল হবি না। হঠাৎ মন খারাপ হয়ে গেল গৌরীর। কেন সে নিজেও জানে না। ফোনের আওয়াজে ভাবনা ছেদ হলো তার। উঠে দাঁড়ালো সে। রুমে গিয়ে ফোনটা হাতে নিতে দেখলো তার বান্ধবী ভীতি ফোন দিয়েছে। মেয়েটার সাথে যোগাযোগ করেছিল মান্যতাপুর ফোন দিয়ে, তারপর মাঝে মধ্যে কথা হতো। এই ফোনটা পাওয়ার পর বিথিকে জানিয়ে দিয়েছে। তারপর প্রায় বিকালে কথা হয় তাদের। কলটা রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ কথাবার্তা সারলো দুজনে। ফের এটা ওটা নিয়ে কথা বলতে থাকলো। কথার এক পর্যায়ে বিথির মনে হলো কোনো কারণে কৌরির মন খারাপ। মেয়েটা আজ হু হা ছাড়া সেভাবে কথাই বলছে না, বরং বিথিকে বারবার বলতে হচ্ছে, কৌরি শুনছিস? মেয়েটা তখন অমনোযোগীর মতো বলছে, কি বলেছিস আমি খেয়াল করিনি, বুঝতে পারিনি, আবার বল। অথচ মেয়েটা তো এমন নয়। তবে আজ কি হলো? কথা প্রসঙ্গে বিথি বলল, এই কৌরি, কি হয়েছে তোর? আজ কোনো কারণে কি মন খারাপ? একটু চমকালো কৌরি। কথার মধ্যে নিজের অমনোযোগতা টের পেল। সহসা বলল, আরে না, মন খারাপ কেন থাকবে? কৌরির সহসা উত্তরে ও স্পষ্ট দ্বিধা। সেটা বুঝতে পেরে ওপাশ থেকে বিথি কিছুটা অনুযোগী স্বরে বলল, আগে কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাতিস না, আমাকে তোর সবটা বলতিস, একেবারে A to Z। আর এখন দূরে গিয়ে পর হয়ে গিয়েছিস, কিছু বলতেই চাস না। দীর্ঘশ্বাস ফেল কৌরি। সত্যি বলতে বিথি আর তার বন্ধুত্ব শিশু বয়স থেকে, বলতে গেলে স্কুলে পড়ার আগে থেকে। স্কুল যাওয়ার আগ থেকেই মেয়েটা তার খেলার সঙ্গী ছিল। তারপর একসাথে স্কুল পড়াকালীন গভীর বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বের জোরে আলাদা আলাদা বিভাগে পড়া সত্ত্বেও একই কলেজে ভর্তি হয়েছিল। দুজনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নেই যে তারা দুজনে একে অপরের সাথে জানে না। দুজনে এক জায়গায় হলে একে অপরের ভালো মন্দটা মন খুলে বলতো, জানাতো, প্রাণ খুলে গল্প করত। দুজনের যেন একটা বিশ্বাস, একটা ভরসার জায়গা ছিল। আর সেই বিশ্বাস ভরসার জায়গাটা সব সময়ের জন্য দুজনেই অটুট রাখার চেষ্টা করেছে, রেখেছেও। তবে নিবানের কথাটা বিথিকে বলতে তার যেন কেমন একটা অনুভব হচ্ছে, তাই ভিতর থেকে চেয়েও বলতে পারছে না। তবে প্রিয় বান্ধবীটাকে অনুযুক্ত করতে দেওয়া যায় না, তাই বলল, আরে তেমন কিছু না, এমনিতে মনটা কেমন কেমন করছিল, কেন জানি কিচ্ছু ভাল লাগছে না।
কিন্তু কেন? বলবে না করো কৌরি। সময় নিয়ে রয়েছে নিবানের ইদানিং তার প্রতি করা আচার ব্যবহার এবং তার বলা কথাগুলো বিথিকে জানালো। বিথিও চুপচাপ শুনলো। যেদিন থেকে কৌরির সাথে যোগাযোগ হয়েছে সেদিন থেকেই ও বাড়ির সবার কথা টুকটাক শুনেছে সে। ইদানিং ও বাড়ির সবার বিষয়ে মোটামুটি ধারণা এসে গেছে তার। সবাই বেশ ভালো মনের মানুষ, তবে যে মানুষটার কথা আজ কৌরি বলেছে তার কথা এতদিনে কোনোদিন কৌরির মুখে শুনেননি সে। কি জানি কেমন ছেলেটা, তবে কৌরি শান্তশিষ্ট হলে অবুঝ নয়, যথেষ্ট বুঝদার মেয়ে। নিশ্চয়ই বুঝে শুনে পা এগোবে। তবুও প্রিয় মানুষটার ভালো বিবেচনা করে সতর্কতা স্বরূপ বলল, তোর কথা শুনে তো মনে হচ্ছে উনি তোকে বেশ পছন্দ করে, তবে করি সাবধান। এটা যদিও আবেগের বয়স, যার তার কথায় গলে যাস না যেন। ওরা শহরের ছেলে, আর শুধু শহরের ছেলে বলে কথা নয়, কার মনে কি আছে বলা তো যায় না। এখন কিন্তু প্রায় মেয়েরা ছেলেদের এমন কথায় দুর্বল হয়ে নিজেদের সবকিছু খুঁয়ে চরিত্র হারাচ্ছে, তাই সাবধান। নিবানকে তার কখনো খারাপ মনের ছেলে বলে মনে হয়নি কৌরির, এমনকি সারাক্ষণ তার পিছে লেগে থাকা ইভানকেও না। বিথির সব কথা মানতে পারলো, কেন জানি উনি ভালো ছেলে নাও হতে পারে এই কথাটা মন কিছুতেই মানতে চাইল না। সেটা বিথির কথার প্রেক্ষিতে বলেই ফেলল, আমার মনে হয় না উনি তেমন ছেলে। আশ্চর্য হলো বিথি। তবে কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লো কৌরি? আশ্চর্যতা গলায় জিজ্ঞেস করলো, তবে তুই কি তাকে প্রশ্রয় দিতে চাইছিস? তড়িঘড়ি করে বলল কৌরি, আরে না, আমি প্রশ্রয় দেওয়ার কথা বললাম কখন? তবে আমার কেন জানি মনে হয় না তিনি খারাপ মন মানসিকতার ছেলে। কথাটা বলে চোখ বুজে ফেললো কৌরি। সত্যি কি সে প্রশ্রয় দিতে চাইছে? না হলে সারাদিন সবকিছু ফেলে ওই মানুষটা মাথার প্রতিটি নিউরনে ঘুরছে কি করে? আর কেনই বা সে ওই মানুষটার হয়ে সাফাই গাইছে? হোক ভালো বা মন্দ তাতে তার কি? সে তো ওসবে মনোযোগ দিতে চায় না। ডালিয়া ফুপির বাস্যমতে লুবি হতে চায় না সে। তবে কেন ওই মানুষটার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা শুনতে পারছে না, চাইছে না মন শুনতে? উফ, এ কেমন জ্বালা বাঁধলো মনে। বিথির কথার ভাবনা কাটলো তার। তুই যে ওনার পক্ষ নিয়ে মন্দটা ভাবার আগে ভালো মনোভাবটা প্রকাশ করছিস, ওটাকে প্রশ্রয় দেওয়া বলে করি। তবে সাবধান, ভালো মন্দ বুঝে শুনে। যেমনটা নাহিদ ভাইয়ার ক্ষেত্রে বুঝে শুনে চলতিস, তেমন ভাবে চলিস পাখি। আমি কখনো তোর খারাপটাই শুনতে চাই না। এমনকি তুই কোনো প্রকার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস সেই খবরটাও না। তোকে আমি নিজের আপনজনের মতোই ভালোবাসি, এটাই অন্তত বিশ্বাস রাখিস পাখি। আমি বিশ্বাস এবং ভরসা দুটোই করি তোকে। তুই আমার খারাপ চাইবি না কখনো, এটাও মনে প্রাণে বিশ্বাস করি। তোকে সেটা বলে বোঝাতে হবে না। আর সত্যি বলতে তুই আর দাদি আপা হলো আমার সহজ সরল পথের বন্ধু সঙ্গিনী। তোদের কথা না মানি কি করে? আমি নিজেকে সাবধানে রাখার চেষ্টা করব। প্রতিটি পদক্ষেপে পা বাড়ানোর আগে বুঝে শুনে পা বাড়াবো। ভাবিস না আমাকে নিয়ে। লাভ ইউ সো মাচ পাখি। আমি সত্যিই তোর খারাপ চাই না। আমার কথাগুলো তুই অন্যভাবে নিস না। লাভ ইউ সো মাচ টু বিথি রানী। আমি জানি সেটা, আর আমি মোটেও তোর কথাগুলো অন্যভাবেই নিচ্ছিও না। কথার এক পর্যায়ে দুই বান্ধবী আবারও বিভিন্ন কথায় মনোযোগী হলো। কথা শেষ হতে ফোনটা চোখের সামনে নিতে আবারও সে মানুষটার খেয়াল মনের নজরে ভেসে উঠল। পশ্চিম আকাশে হেলে পড়া তপ্তহীন সূর্যের দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। ফের চোখ বন্ধ করে নিতে ভেসে উঠল সে ধারণা স্থির শান্ত বাদামি বর্ণ নজর জোড়া, সুডল কাঠ শ্যামবর্ণ মুখাবয়ব। সেদিন বৃষ্টি ভেজা দিনে তাকে দেখে মানুষটার ক্ষীণ হাসি, দুহাত হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলা, কাছে গিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করা, খুব ভয় পেয়েছো তাই না? এই তো আমি এসে গেছি, আর ভয় কিসের? তার নিজ চোখে দেখা সবটা কি করে ছলনা হয়? তাকে হেনস্থা করার জন্য ওই ছেলেগুলোকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার মতো অবস্থা করা। সকালের সোজাসাপটা উত্তরটা, ওরা নিভানের ঠিক কোথায় ছুতে চেয়েছিল তোমার হয়তো জানা নেই। এ ইঙ্গিতপূর্ণ কথাগুলো তার মন মস্তিষ্কে আজ সারাদিন পীড়া দিয়ে চলেছে, এখনো দিচ্ছে। তবে বিথির বক্তব্য অনুযায়ী তার কেন জানি মনে হয় ওই মানুষটার ব্যক্তিত্বের আড়ালে অন্য কোনো মানুষ নেই। আর যদিও থেকে থাকে তবে কৌরির জানি বিশ্বাস সেখানে কোনো ছলনা নেই।
এমন বিশ্বাস ভরসা কেন তৈরি হতে চাইছে? কেন মনে হচ্ছে মানুষটা একটুও খারাপ নয়? সৃষ্টিকর্তার দরাবাধা নিয়ম অনুযায়ী আবারও একটা সকালের সূচনা হলো। নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া সেরে যে যার মুখ্য গন্তব্য চলে গেল। সকাল থেকে গৌরীর শরীরটা কেমন যেন ভালো লাগছে না। ক্ষণে ক্ষণে অসম্ভব পেট ব্যথা করছে, সাথে পিরিয়ড হওয়ার পূর্ব লক্ষণীয়। বিদায় আজ কলেজে যায়নি সে, যেতে মন চায়নি তার। বড় মা আঙ্কেলের চেক আপের জন্য সকাল সকাল হসপিটালে ছুটেছেন। যাবার আগে তাকে দেখে বলে গিয়েছেন, বেশি শরীর খারাপ রাখতে চাওয়ার দরকার নেই, বাড়িতে তো পড়াশোনা কর, বিশ্রামও হয়ে যাবে, সাথে পড়াশোনাও। সকালের খাবারটা খেতে একটু রুচি হচ্ছে না কৌরির, তবুও ছোট মা কয়েকবার ডাকতে পাঠিয়েছেন। তার না যাওয়াতে শেষমেশ নিজেও এসে ডেকে গিয়েছেন। বিদায় নিজের ভালো লাগাটা একরকম এক পাশে ফেলে রেখে ডাইনিং এর উদ্দেশ্যে ছুটল সে, তবে খাবার উদ্দেশ্যে নয়, ছোট মাকে বুঝিয়ে বলার উদ্দেশ্যে। ডাইনিং এ এসে শান্তনা রহমানকে না পেয়ে রান্নাঘরে ঢুকলো। কৌরিকে ঢুকতে দেখে শান্তনা রহমান তড়িঘড়ি করে বললেন, কিচেনে কেন তুই? ডাইনিং এ খাবার দিয়েছি, খেয়ে নে। মানুষগুলোর ব্যবহার দেখলে মনে হয় কত চিরচেনা পরিচিতি তারা, কত শত আপনজন, অথচ এ বাড়িতে এসেছে সে মাস দুয়েক হবে, কিন্তু নিজেদের ছেলে মেয়েদের মধ্যে আর তার মধ্যে কোনো বিষয়ে কখনো তফাৎ করে দেখেনি, কখনো তাদের আচার ব্যবহার তার প্রতি বিরূপ দৃষ্টি ফেলেনি। কৌরির ইদানিং মনেই হয় না সে এ বাড়িতে এই মাস দুয়েক আগে এসেছিল। তার মনে হয় সে জন্ম থেকে এ বাড়িতে থেকে আসছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? কত বেলা হয়েছে খেয়াল আছে? টেবিলে সব গোছানো, যা খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না ছোট মা। চুলায় নরম ডাল খিচুড়ি পাকাচ্ছিলেন শান্তনা রহমান। হুট করে শাশুড়ি মা খেতে চেয়েছেন, অসময়ে তারই বন্দোবস্ত করছিলেন তিনি। কৌরি কথাটা বলতে হাতের কাজ ফেলে রেখে তার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সহসা কপালে গলায় হাতে উল্টো পাল্টে রেখে বললেন, কেন ভালো লাগছে না খেতে? হঠাৎ কোনো কারণে শরীর খারাপ লাগছে নাকি? তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না খেতে। কৌরির মুখের দিকে দৃষ্টি ফেলেন শান্তনা রহমান। শুভ্র মায়াভরা মুখটা আজ কেমন মলিন মলিন ভাব, তাতে ক্ষণে ক্ষণে কপাল কুঁচকে। মেয়েটা ব্যথা হজম করছে মনে হচ্ছে। ব্যাপার কি কিছু আন্দাজ করতে পেরে বললেন, পেট ব্যথা করছে নাকি? দৃষ্টিনত রেখে কৌরি বলল, ওই একটু। কৌরির কথার সুরে যেন বাকিটা বুঝে নিলেন শান্তনা রহমান। দীর্ঘশ্বাস ফেললেন। প্রত্যেক মাসে এই সময়ের ব্যথা বেদনা দিয়ে বিভিন্ন সমস্যা পার করার থেকে একটা করে বাচ্চা প্রসব হয়ে যাওয়া ভালো, এটা ওনার পিরিয়ড টাইমের জন্য মনে হয়। জানেন না মেয়েটার কি হয়, তবে নিজেরটা দিয়ে উপলব্ধি করে বললেন, আমি কিছু বানিয়ে দেব, খাবে? না খেলে আরো খারাপ লাগবে তো। আমার টোটাল খেতে ইচ্ছে করছে না ছোট মা, বিশ্বাস করো, খাবার গালে তুলতেই বমি আসবে মনে হচ্ছে। ফের বিড়বিড় করে বলল, বমি আসবে কি এই সময়টাতে? পেট ব্যথা, মাথা ব্যথা, হাত পা চিবানো, খাবারের অরুচি, এমনকি বমিটাও বাদ যায় না তার। দুনিয়ায় শত অসহ্যতা সব এসে ভর করে শরীরে। শান্তনা রহমান কিছু একটা ভাবলেন, ফের বললেন, আচ্ছা ঠিক আছে, আপাতত খেতে হবে না। তোর দাদুমার জন্য নরম খিচুড়ি রান্না করেছি, হয়ে যাক, পাঠিয়ে দিছি তোর রুমে। খাবার চেষ্টা করিস, না হলেও আরো বেশি শরীর খারাপ লাগবে। মনটাকে দেখিস না, এ সময় তিন বিছানা সাথে লেগে থাকে। যা রুমে গিয়ে বিশ্রাম নে। এই সময়টাতে তার প্রতি দাদি আপার যত্ন ছিলেও অমায়িক, অথচ সেই যত্ন এখানেও পাবে আশা রাখিনি কৌরি। যদিও মানুষগুলো তার প্রচণ্ড খেয়াল রাখে, ভালোবাসে। শান্তনা রহমানের কোমল গলার কথাগুলোতে আবেগপ্রবণ হলো সে। খিচুড়ি নাড়াচাড়া করা রান্নারত শান্তনা রহমানকে খুব কাছে দাঁড়ালো। দ্বিধাদ্বন্দ্বিত হয়েও হঠাৎ পিছে থেকে তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ গলায় বলল, তুমি বড় মা সবাই এত ভালো কেন ছোট মা? শান্তশিষ্ট মেয়েটা সহজে পাশ ঘেঁষে না, যদিও সম্পর্কটা তাদের অনেকটা আপনজন টাইপ নর্মাল হয়ে গিয়েছে, তবুও মেয়েটা তাদের দেওয়া নেওয়াতেই সীমাবদ্ধ থাকে। আগ বাড়িয়ে থেকে নিজে থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার চেষ্টা করে না, এমনকি ওনাদের আদর যত্নটাও নয়। সে মেয়ে আজ ওনাকে নিজেতে জড়িয়ে ধরেছে, কাছে এসেছে। মমতাময়ী মন আরো নরম হলো ওনার। হাতের খুন্তি ছেড়ে নিজের কাঁধে রাখা কৌরির মুখে হাত দিয়ে বললেন, মা যে তাই, তোদের ভালো মন্দ বোঝাটাই তো আমাদের মায়েদের দায়িত্ব। আমরা না বুঝলে কে বুঝবে শুনি? এখানে মায়েদের বিশেষ ভালো হওয়া লাগে না, প্রয়োজন পড়ে না। মায়েরা
ভালো বা মন্দ, সন্তানের সুখ সুবিধা ভালো মন্দতে তারা কোনো ভেনিভেদ ছাড়াই মমতাময়ী, স্নেহভাজন, যত্নশীল, দরদী। বুঝলি? বুঝলাম। শান্তনা রহমানকে জড়িয়ে থাকা অবস্থায় কিছু সময় কেটে গেল, তিনিও সরতে বললেন না, কৌরিও সরল না। কিছু সময় যেতে তিনি বললেন, এভাবে জড়িয়ে থাকলে আমি কাজ করব কিভাবে? রুমিকে বিশ্রাম নিয়ে যা, একটু পরে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। রয়ে শয়ে সরে দাঁড়ালো কৌরি, বলল, কি করতে হবে বলো, আমি তোমাকে করে দিচ্ছি। তুই বললি না তোর খারাপ লাগছে? এখন আমার কাজ করতে মন চাইছে। আর এখানে আপাতত কোনো কাজ বাকি নেই, শুধু এই রান্নাটুকু ছাড়া। আর কাজ থাকলেও করা লাগবে না তোকে। আর যেটুকু আছে রানী একটু বাইরে গিয়েছে, এসে করে নেবে। আমার খারাপ লাগছে, খেতে ইচ্ছে করছে না, তবে কাজ করার মতো অসুস্থতা আমি অনুভব করছি না। কৌরির পানে চাইলেন শান্তনা রহমান, কপাল কুঁচকে কিছুটা রাগ দেখিয়ে বললেন, এই তুই মৌনতার মতো মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস? শিখবি না কেন? সঙ্গদোষ বলে কথা। যাই হোক, রুমে যেতে বলছি, রুমে যা। কৌরি মুখ ছোট করে ফেললো, বলল, আচ্ছা যাচ্ছি। রান্নাঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো কৌরি। বেরিয়ে ডাইনিং স্পেস, সেখানে নজর পড়তে দেখলো ইভান চুপচাপ খাবার খাচ্ছে। ছেলেটাকে বেশ কয়দিন ধরে সেভাবে বাড়িতে দেখা যায় না। ইদানিং সকালে খাবার টেবিলে ছাড়া তাকে খুব একটা বাড়িতে দেখা যায় না। তবে আজ আর খুঁচিয়ে কথা শুনতে চাইল না বলে নিজের রুমের দিকে চুপচাপ হাঁটা দিল কৌরি। খেতে খেতে ইভানের নজরে সেটা পড়তেই তিরস্কারপূর্ণ গলায় বলল, বাড়ির বড় বউ, অথচ কোনো দিকে তার নজর নেই। কি খেলো, কি না খেলো, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেদিকে তার কোনো মন কান নেই। সে আছে নিজের খেয়ালে। বাড়িতে দেবর ননদের মেলা, তাদেরও তো খাতির যত্ন করা বড় বউয়ের দায়িত্ব, অথচ তার দিকে মন নেই। এ কেমন বড় বউ তুমি ফুলকৌড়ি? আমার দাদা ভাইকে দেখো, সে কেমন সব দিকের দায়িত্ব পালন করে চলেছে, অথচ তুমি সে দাদা ভাইয়ের করে পা থেমে গিয়েছে অনেক আগেই, আর মুখ করুণ করে ইভানের কথাগুলো শুনছিল। তবে ছেলেটা বলে যাচ্ছে লাগামহীন, যদিও লাগাম রেখে বলে কখন, তাই তাকে থামিয়ে দিতে বলল, ইভান ভাইয়া, আপনার কি সারাদিনে সব উল্টোপাল্টা কথাবার্তা ছাড়া আর কোনো কথা মাথায় আসে না? এগুলো তোমার উল্টাপাল্টা কথাবার্তা মনে হলো? আশ্চর্য। আর বাড়ির বড় বউ হয়ে দায়িত্ব অবহেলা করলে তো অবশ্যই দেবর ননদের বেশি কথা শুনতেই হবে। এখন থেকে অভ্যাস করে নাও। যাই হোক, আমাকে এক জগ পানি এনে দাও তো বাড়ির বড় বৌমা। টেবিলের দিকে তাকালো কৌরি। সত্যি জগে এক ফোঁটাও পানি নেই। সহজভাবে বললেই তো হতো, তার জন্য এত উল্টোপাল্টা কথা বলার প্রয়োজন ছিল? দীর্ঘশ্বাস ফেলল কৌরি। টেবিলে বসা ছেলেটা ইভান, মাথায় রাখা উচিত ছিল তার। এগিয়ে যেতে দিতে বলল, পানি লাগবে বললেই হতো, আবল তাবল বলার কি দরকার ছিল? আমার না মাঝে মধ্যে আপনার উপর ভীষণ রাগ হয়, কিন্তু রাগটা কিভাবে দেখাবো সেটা বুঝে উঠতে পারি না বলে রাগটাও আর দেখাতে পারি না। চমৎকার হাসলো ইভান। কৌরিকে আরো একটু খেপাতে বলল, তুমি রাগতেও জানো? এটা তো জানা ছিল না আমার। তার রেগে দেখাও তো দেখি একটু। ভবিষ্যতে আমার দাদা ভাইয়ের কপালে কি আছে একটু বুঝে নিই। যদিও আমার দাদা ভাইয়ের প্রচুর ধৈর্য, তোমার মতো শান্তশিষ্ট ফুলকড়ির রাগ সহ্য করাটা আমার একটু তুড়ির ব্যাপার, যদিও আমার সেটা কোনো ব্যাপার বলে মনে হয় না। কৌরি কোনো জবাব দিল না। ডাইনিং টেবিলের কাছাকাছি রাখা ফ্লিটার থেকে এক জগ পানি এনে রেখে দিল টেবিলে। ফের হুমকি স্বরূপ বলল, আপনি এই বিষয় নিয়ে আর একদিনও উল্টাপাল্টা কথা বললে আমি বড় মাকে বলে দিব। আরে তুমি যে এ বাড়ির বড় বৌমা, এটা তোমার বড় মাও জানেন। আর তোমার বড় মাকে থোড়াই না আমি ভয় পাই। তবে তুমি যদি দাদা ভাইয়ের ভয় দেখাতে, যে দাদা ভাইকে তুমি বলে দিবে, তবে হয়তো বা কিছুটা ভয় পেতাম। যদিও তুমি বরের কান ভাঙানো টাইপ বউ নও, এটা বুঝেই তো আমি তোমাকে আমার বৌমণি আর দাদা ভাইয়ের বউ বলে মেনে নিয়েছি। আপনি আসলেই খুব খারাপ। সত্যি তুমি রেগে যাচ্ছ দেখি? আচ্ছা, রেগে যেও না, তবে তোমাকে একটা কথা জানানোর আছে। শুনতে চাও? শুনতে না চাইলেও বাড়ির বড় বউ হিসাবে শোনাটা দায়িত্ব তোমার। ইভানের ফাজলামো সম্বোধন কানে না তুলে কৌতূহল বশত কৌরি বলে ফেলল, কি? আমার বউটার বিয়ে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি আর শালাবাবু। এখন বলো তো, উপায় হিসাবে আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত, নাকি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসা উচিত? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে আর আপনি বিয়ে করবেন? কেন?
আমি কি দেখতে শুনতে খারাপ যে আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না, নাকি আমার বিয়ে করতে মানা? কৌরি বেজার মুখে বলল, আমি কিন্তু সেটা মোটেই বলিনি। আপনি শুধু শুধু কথা ঘুরিয়ে পেঁচিয়ে বাড়ান। আমি বলতে চাইছি আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে কিনা। আবারও গাল ভরে হেসে দিল ইভান। ফের বলল, আরে মুখ ওরকম পেঁচার মতো করে ফেললে কেন ফুলকৌড়ি? তুমি আমার বড় বৌমনি না? মায়ের মতো ধৈর্য রাখবা সব সময়। আর সেদিন না বললাম আমার গার্লফ্রেন্ড নেই? আর ও গার্লফ্রেন্ড নয়, বিয়ে না করা বউ, বুঝলে? আমি তাকে গার্লফ্রেন্ড নয়, বউ বানাতে চেয়েছিলাম। এখন কি করা যায় সেটাই বলো। বিয়ে করে তোমার যা বানিয়ে নিয়ে আসি, কি বলো? আপনি আমার দাদা ভাইয়ের আগে বিয়ে করবেন বলছেন? কেন? দাদা ভাইয়ের আগে বিয়ে করলে সমস্যা কোথায়? যাবে বলছো? সে যাই যাক, তবে যাকে বউ করব বলে ভাবছি তাকে তো আর অন্য কারো হতে দেওয়া যায় না। মানা মুশকিল হয়ে যাবে। সেজন্য বিয়ে তো আমাকে করতেই হবে। আর দাদা ভাইয়ের জন্য তুমি টেনশন নিও না, তার জন্য তো তুমি কনফার্ম সিলেক্টেড। সে এখন থেকে 10 সেকেন্ড পরে হোক বা 10 বছর পরে, বউ তো তুমি দাদা ভাইয়েরই হবে। কৌরির যেন সয়ে গেছে ইভানের এসব কথাবার্তায়। তবে আর ভালো লাগছে না। ঘুরে ফিরে সেই মানুষটাকে নিয়ে তাকে পেঁচিয়ে বলা কথাগুলো শুনতে কেন জানি না মন খারাপ হয়ে যায় তার। ভীতির কথাগুলো মনে পড়ে যায়। তবে মন এটাও বলে, আর যাই হোক, মানুষটা চারিত্রিক দিক দিয়ে মোটেই খারাপ নয়। কৌরির ভাবনার মধ্যে নিবান এসে চেয়ার টেনে বসে পড়ল। চেয়ার টানার মৃদু শব্দ কানে যেতে খেয়াল হলো কৌরির। ইভানের সম্মুখীন অপর পাশের চেয়ারটাতে পুরো ফলমা ড্রেস আপে সে মানুষটাকে দেখে অযাচিত কারণে বক্ষস্থল কেঁপে উঠল তার। সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নিয়ে নিজের রুমের দিকে যাবার উদ্যোগ নিতে ভারী কণ্ঠের আওয়াজে থেমে গেল পা। কৌরি, আমার খাবারটা ছোট মাকে দিতে বলো তো। আপনি আমার নাম ধরে কখনো ডাকবেন না। আপনার মুখে আমার নামটা নেয়া কঠোরভাবে নিষিদ্ধ। না হলে অকালে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। কথাগুলো ওই মানুষটাকে উদ্দেশ্য করে খুবই বলতে ইচ্ছে করে কৌরির। তবে চাইলে কি আর সব ইচ্ছেটা পূরণ হয়? যেমনটা সে মনে ইচ্ছে পোষণ করেছিল, এই মানুষটার সামনে সহজেই পড়বে না, অথচ পড়তেই হলো তাকে। উফ, পিছে ফিরল না কৌরি। আবারও রান্নাঘরের দিকে হাঁটা দিল। অন্যদিন গলা চড়ে রানী সাহেবাকে ডেকে বলে, আর আজ তাকে ঘটক ধরলো কেন? ধরবেই বা না কেন? এদের দুই ভাইয়ের জন্মশত্রু তার সাথে। তাকে না জ্বালালে হয়? তাহলে শান্তিতে থাকবেন কি করে ওনারা? একজন জ্বালাতে জ্বালাতে সবে ক্ষান্ত দিয়েছে, তো আরেকজন এসে হাজির। মনে মনে কত শত প্রলাপ বকতে বকতে রান্নাঘরে গিয়ে শান্তনা রহমানকে জানালো তাদের নবাব পুত্র এসেছে। ভাত রুটি বাদ দিয়ে তাহার স্পেশাল খাবার চাইছে। সকালের ভারী খাবারটা নাকি তার মুখে রুচে না। হালকা খাবারে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত পার করে দেন। এই স্যান্ডউইচ, জেলি আর এক মগ কফি, এই সাধারণ অল্প খাবারই নাকি তিনি অভ্যস্ত। কৌরির বুঝে আসে না এটুকু খাওয়া দরকারটা কি। না খেলে তো পারে, যদিও ওনার ইনকাম, তিনি খাবেন নাকি বাঁচাবেন সেটা তিনি বুঝবেন। তবে তাকে মাঝখানে ঘটক ধরে অস্বস্তি দিতে ফেলার প্রয়োজন কি? ধর। ইচ্ছে না থাকা সত্ত্বেও খাবার ট্রেটা হাতে নিল কৌরি। শান্তনা রহমান বলল, ট্রেতে পানির গ্লাস দেইনি, পানিটা একটু কষ্ট করে ওকে ঢেলে দিস। ছেলেটা সহজে বাড়িতে খায় না, আর খেলেও সীমিত। সেখানে ক্রুটি থাকলে চলে, আর অন্যদের মতো সামনে পেলেই খেয়ে নেবে এমনটা নয়ও। নিজেই তো কিছু নিয়ে খাবে না, এমনকি পানিটুকু টেবিলে না পেলে সেটা না খেয়ে চলে যাবে। তাই ওর বেলা একটু খেয়াল রাখতে হয়। আশ্চর্য হলো কৌরি, পানিটাও ঢেলে খেতে পারবে না? যেখানে ইভান ভাইয়া খাবার সামনে পেলে চুপচাপ খেয়ে যায়, সেখানে ইনি তো দেখি নাফিমের চেয়ে আরো দুকাঠি উপরে। যা, আবার দেরি হলে না খেয়ে চুপচাপ চলে যাবে। মনের ভিতরে এক গাদা অস্বস্তি নিয়ে আবার ডাইনিং এর দিকে পা বাড়ালো কৌরি। এই নবাব সাহেবের বউ যে হবে, তাকে তো সেবা যত্ন করতে করতে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। খাবারের ট্রেটা কোনো মতে নিবানের সামনে টেবিলের উপর রেখে চলে যেতে উদ্যক্ত হতেই ফের নিবান বলল, দাঁড়াও। পুনরায় পা থেমে গেল কৌরির। সামনে বসা ইভানের দিকে তাকালো সে। মিটি মিটি হাসছে আর খাচ্ছে ছেলেটা। সেই মিটি মিটি হাসিটা তাকে যেন অদৃশ্য ভঙ্গিতে ভৎসনা করে বলছে, কি ব্যাপার ফুলকৌড়ি? দাদা ভাইয়ের কথা দেখি অক্ষরে অক্ষরে পালন করে চলেছ। ব্যাপার স্যাপার কি বলো তো?
হেসে গেলে নাকি? নাকি ভিতরে ভিতরে কিছু নিচু চলছে? ইভান খেয়ে উঠে চুপচাপ চলে গেল। যাবার আগে কৌরির দিকে ফিরে একগাল হেসে দিয়ে গেল। ইভান চলে যেতেই নিবান বলল, বসো। কথাটা স্পষ্ট শুনতে পেল কৌরি ঘাট হয়ে দাঁড়িয়ে রইল। সেটা বুঝতে পেরে খাবারের ট্রে থেকে নজর হাঁটিয়ে কৌরির পানে চাইল নিবান। সঙ্গে সঙ্গে সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল কৌরি। মনে মনে হাসলো নিবান। এই তো বাধ্য মেয়ে। ফের অতি স্বাভাবিক গলায় বলল, যার দৌলতে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সেবা যত্ন করে চলেছ, তাকে সেবা যত্ন করতে সমস্যা কোথায়? আমার জানা মতে আগে তাকে সেবা যত্ন করে সময় বাঁচলে তারপর ননদ দেবর বা অন্য অন্য পারিপার্শ্বিকতা। কিন্তু তুমি দেখি ভিন্ন পথের যাত্রী। আগে পারিপার্শ্বিকতা, তারপর যার দৌতলে ননদ দেবর শ্বশুর শাশুড়ি পেলে শেষে গিয়ে সে। তবে তুমি মানলেও এটা কিন্তু সে মানতে নারাজ। প্রিয় মানুষটা বলতে সে কিন্তু পৃথিবীর সবচেয়ে হিংসুক ছেলেটা। গৌরীর মনে হলো সে মরে যাক। অবশ্যই বুকের যন্ত্রণাটা যে বেগে লাফাতে শুরু করেছে, মরণ তার হতে সময় লাগবে না। অথচ সামনের মানুষটা নির্বিকার খাবারের দিকে মনোযোগী, তার দিকে চেয়ে নেই। অথচ পৃথিবীর সমস্ত অস্বস্তির লজ্জা যেন ঢেলে তার সমস্ত অঙ্গে মাখিয়ে দিয়েছে। কেন বলছে এমন? মানুষটা কেন বুঝতে পারছে না? সে লুবি হতে চাইছে না। স্যান্ডউইচ খাওয়া শেষে কফির মগটা হাতে নিল নিবান। মাথা উঁচু করে কফির মগটা ঠুটে ছোঁয়াতেই অস্বস্তিতে গা ঠসে বসে থাকা কৌরির পানে নজর স্থির করলো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল কৌরি। এখান থেকে ওঠার জন্য হাত পায়ের কচলানো বাড়ল যেন। সেটা দেখে সময় নিয়ে নিবান বলল, তোমার পরামর্শদাতা খুবই অনেস্ট, সাথে বিশ্বাসযোগ্য। আর তার প্রতি তোমার বন্ধুত্বের ভরসা ও বিশ্বস্ততা মুগ্ধকর। বিধায় আমার দিকে তোমাকে এক ধাপ বাড়িয়ে দেওয়ার বদলে পিছিয়ে দেওয়াটাকে কিছু বলছি না, আর বলবো আমি। তবে তুমি আমাকে বিশ্বাস করেছো, এটা তোমার দিকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে আমাকে। বিস্মিত হলো কৌরি, একটু নয় অনেকখানি। অস্বস্তির লজ্জা ভুলে নিবানের মুখের দিকে তাকিয়ে রইল সে। মানেটা কি? প্রথমে কথাগুলো না বুঝলেও নিবান কথা এগোতেই বুঝতে পারলো কালকে বিথি আর তার কথোপকথনের কথা বলছে মানুষটা। তবে তাদের কথা শুনলো কোথা থেকে আর কিভাবে? আশ্চর্য! তার রুমে কখনো মানুষটা আসবে বা আসতে পারে এটা কখনোই বিশ্বাস করে না সে। আর আসেও না যে এটা নিজের চোখে দেখা। তবে কি করে? শত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কৌরির। তবে না সামনের ব্যক্তিটাকে প্রশ্ন করতে পারলো আর না তার সমাধান মিলল। কৌরির আশ্চর্য হওয়ার কারণ বেশ বুঝলো নিবান। মৃদু হাসলো সে। কফি শেষ হতেই উঠে দাঁড়ালো সে। ডাগর ডাগর কাজল কালো স্বচ্ছ চোখের পানি তাকিয়ে হঠাৎই তার দিকে ঝুঁকলো নিবান। সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে পিছে সরে গেল কৌরি। সেটা দেখে নিবানের মৃদু হাসি চওড়া হলো। চাপা স্বরে বলল, তোমার ফ্রেন্ড ভুল কিছু বলেনি, শুধু ভুল মানুষের দিকে অবিশ্বাসের আঙ্গুল তুলে দিয়েছে। তবে আমাকে বিশ্বাস করার জন্য আমার পক্ষ থেকে তোমার পাওনা উপহারটা আপাতত আমি সযত্নে আমার কাছেই গুচ্ছিত রাখলাম। বলা রইল, আমাদের কাছাকাছি আসা যত দেরি হবে ততই সুদের হারটা বাড়তে থাকবে। আর অপেক্ষার প্রহর যেদিন অস্তমিত হবে সেদিন উপহারের আসলটা সহ শতগুণ রূপে সুদটা ফেরত পাবে তুমি। খুব সযত্নে হালাল রূপে ফিরিয়ে দেব আমি। যতই পিছু হাঁটো না কেন, নিভানের দিকে এগোনো ছাড়া পিছাতে পারবে না তুমি। অফিসে বের হচ্ছিল নিবান। হঠাৎ জাহিদ সাহেবের ডাক পড়ায় চলে গেল ওনার রুমে। দরজায় নক করতেই ভিতরে ঢুকতে বসলেন তিনি। অসুস্থ শরীর নিয়ে সবসময় নিয়মানুবর্তিতা অনুযায়ী বেডে হেলান দিয়ে বসে আছেন। হাতে একটা ইসলামিক বই। নিবানকে আসতে দেখে বইটা বুকমার্ক করে রেখে দিয়ে নিবানকে ওনার পাশে বসতে বললেন। বাধ্য ছেলের মতো বসলো নিবান। নিবান বসতেই রয়ে শুয়ে তিনি বললেন, কাল রাতে নওশাদ সাহেব ফোন দিয়েছিলেন? ওনার সাথে তো অফিসিয়াল সকল কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। এরপর সমস্ত অফিসিয়ালি সুবিধা অসুবিধা তো আমার সাথেই মেটানোর কথা। আপনাকে কি জন্য ফোন দিল? অফিসিয়াল কোনো কথাবার্তা বলার জন্য উনি ফোন দেননি, ব্যক্তিগত কথা বলার জন্য ফোন দিয়েছিলেন। ভিতরে ভিতরে একটু চমকালো নিবান। সে এদিন
নৌশাদ সাহেবের ছেলে বিহানের বিহেভিয়ার সম্পর্কে স্মরণ হতেই মনটা আরও উচাটন করে উঠল। কোনোভাবে কি করির বিষয়ে বলছেন ওনারা? মন মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ভাবনা চললেও নিজের বহিঃপ্রকাশ স্বাভাবিক রাখলো, বলল, ব্যক্তিগত কি বলতে চাইছেন উনি? ওনার একমাত্র ছেলে বিহানের জন্য মান্যতার হাত মেনেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবান। ফের নিজের জায়গায় ত্রিনয়কে ভাবতেই বলল, আপনি কি বলেছেন? আমি ওনাদের প্রস্তাবে পরিক্ষেপ্ত কোনো সিদ্ধান্ত জানাইনি। তুমি তো ভালো করেই জানো আমার সকল সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি হ্যাঁ বললে তবেই আমি সেটাতে মতামত প্রকাশ করি, না বললেই নয়। ওনারা প্রস্তাব রেখেছেন, আমি শুনেছি, আর আমার সিদ্ধান্ত স্বরূপ বলেছি। আমি আমার পরিবারের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে হ্যাঁ বা না কোনো মতামত দিতে পারবো না। এমনকি আমার মেয়ের মতামতটাও জরুরি, আর তার থেকে ও তোমার মতামতটা বিশেষ। আমার মনে হয় তুমি মান্যতার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, মান্যতা কখনোই অমত পোষণ করবে বলে মনে হয় না। এখন তুমি বলো, আমার সিদ্ধান্ত কি নেওয়া উচিত? ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ছেলে সব দিক দিয়েই তো বেশ ভালো, খোঁজ খবর না হয় নেওয়া যাবে। তোমার কি মতামত? আপনি না বলে দিন। জাহিদ সাহেবের কথাগুলো শুনতে শুনতে মুহূর্তে সেদিনের বিহানের নজরভঙ্গির দৃশ্যটা মনে পড়ে গেল নিবানের। সেই দৃষ্টিতে লালসা বা কোনো কুরুচিপূর্ণ দৃষ্টিভাব ছিল না, তবে মুগ্ধতা ছিল সীমাহীন। আর সে মুগ্ধ হওয়া দৃষ্টির মালিকের মনে সেই সৌন্দর্যময়ীকে নিয়ে ঠিক কী ভাবনা ঘরাতে পারে তা নিয়েই সেদিন অযথা ক্ষিপ্ত হয়েছিল নিবান। আর সেই পুরুষটা হবে তার বোনের পুরো জীবনের জীবনসঙ্গী? কখনো না। আর তার থেকে মূল বিষয় হচ্ছে ত্রিনয়। বন্ধুত্বের মর্যাদা রাখার জন্য বন্ধুর বোনকে পছন্দ করা সত্ত্বেও কখনো তা প্রকাশ করেনি। মান্যতার সাথে সম্পর্ক করার থেকে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখাটা তার কাছে বিশেষ মনে হয়েছে। বিদায় সেই অনুযায়ী নিজের অনুভূতি ভিতরে চাপা দিয়ে এতটা বছর চলে এসেছে। অথচ মান্যতাকে পাওয়ার কত আকুলতা, কত প্রয়াস ছেলেটার, যা ক্ষণে ক্ষণে টের পেয়েছে নিবান। মান্যতাকে দেখলে ত্রিনয়ের হাঁসফাঁস নজর এড়িয়ে ঘুরে ফিরে সেই মান্যতার মুখটাতেই মুগ্ধ চাহনিতে তাকানো। মান্যতার কোনো বিষয়ে কখনো কথা হলে খেয়ালি হয়ে তার কথা শোনা, নিজের ব্রাইট লাইফ ছেড়ে দেশে চলে আসা, যা সব কিছুই বুঝেছে ত্রিনয়ের এলোমেলো কথা কাজে আর আচরণে। তখন সেসব বুঝলো, বিশেষ গুরুত্ব দেয়নি নিবান। তবে এখন গুরুত্ব দিতে হচ্ছে, কারণ নিজেরও যে একই দশা। পছন্দের নারীকে ক্ষণে ক্ষণে দেখার তীব্রতা, নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা, সর্বাবস্থায় তাকে কাছে রাখার ইচ্ছেটুকু কিভাবে ভিতরে কুড়ে কুড়ে জ্বালায়। আর তাকে না পাওয়ার ভাবনা, উফ, সে ভাবনাটার ভাবতে চায় না নিবান। যদিও ত্রিনয় আর মান্যতার বিষয়টা আলাদাভাবে ভেবে রেখেছিল সে। ত্রিনয় চাকরি পেলে জাহিদ সাহেবের কাছে মান্যতাকে নিয়ে ত্রিনয়ের বিষয়টা তুলে ধরবে। তবে তার আগে যখন কথা উঠলো তখন বিষয়টা নিয়ে কথা বলাই সমীচীন। আচ্ছা ঠিক আছে, আমি তাদের না বলে দেব। তবে না বলার কারণটা কি আমি জানতে পারি নিবান? আপনার ত্রিনয়কে কেমন লাগে? হঠাৎ ত্রিনয়ের বিষয় উঠায় বিশেষভাবে বুঝতে পারল না জাহিদ সাহেব নিবান ঠিক কি বলতে চাইছে। তবুও তিনি বললেন, ছেলেটাকে তো সে কবে থেকেই দেখে আসছি, সব দিক থেকে তো বেশ ভালোই, পড়াশোনাও তো বেশ ভালোই ছিল। বাইরের দেশ থেকে এমবিও করে এসেছে। যদিও বাইরের দেশ থেকে ব্রাইট লাইফ ছিল, তবে দেশে এসে ব্যবসায় নেমেছে, এটাও তো বেশ ভালো। তা হঠাৎ তাকে নিয়ে জিজ্ঞাসা করছো যে? মান্যর জন্য কোনোভাবে ত্রিনয়কে কি আপনার অযোগ্য বলে মনে হয়? একটু আশ্চর্য হলেন জাহিদ সাহেব। নিবানের কথার হাবভাব দেখে যেন কিছুটা আঁচ করতে পেরেছিলেন তিনি। মনের মধ্যে ত্রিনয়কে নিয়ে দুনোমুনো করছিল, আর সেটাই বলল নিবান। তবে সব দিক ভেবে বলল, কি নিবান, নাকি বিষয়টা অন্য কিছু? মান্যতা বা ত্রিনয়ের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হয়নি তো? না, তেমন আচার ব্যবহার তো মেয়েটার মধ্যে লক্ষ্য করেছেন বলে মনে হয় না ওনার, আর না ছেলেটার আচরণে। আর সেরকম আচারবিধি যদি বাড়ির মেয়ের মধ্যে লক্ষ্য করলে বাড়ির আর কেউ গলা চড়িয়ে না বললেও ওনার বোন মুখে কুলু পেটে থাকার মতো মেয়ে নন। তবে কি কারণে নিবান কেন এমন প্রস্তাব রাখলো? নাকি নিজে থেকে ত্রিনয়কে মান্যতার জন্য চয়েস করেছে তাই বলছে? তিনি বললেন, অযোগ্য বলে মনে হবে কেন? অপছন্দ হওয়ার মতো ছেলে তো সে নয়। তবে তুমি যখন তার বিয়ে প্রস্তাব রেখেছ তখন নিশ্চয়ই তোমার বোনের ভবিষ্যৎ ভেবে চিনতে
কিন্তু টিনার তো একটা পছন্দ অপছন্দ আছে। তুমি যে তাকে তোমার বোনের জন্য পছন্দ করে রেখেছ সেটা কি জানে? আমার মেয়ে পক্ষে গার্জিয়ান হয়ে তা আর নিজের মেয়েকে তাদের কাঁধে চাপিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে পারি না। আগ্রহটা তো তাদের দেখাতে হবে। জায়েদ সাহেব খোলাখুলি প্রশ্ন না করলেও ওনার কথা দ্বারা মূলত কি বোঝাতে চাইছেন সেটা বেশ বুঝলো নিবান। উনি মূলত ত্রিনয়ের মনোভাবটা বুঝতে জানতে চাইছেন ত্রিনয় ওনার মেয়ের প্রতি আগ্রহী কিনা, বা ওনার কথা এটাও স্পষ্ট ত্রিনয় যদি মান্যতাতে আগ্রহী হয়ে না থাকে তবে নিবান কেন আগ্রহী হয়ে তার হয়ে প্রস্তাব রাখছে। আর বিহান বা ত্রিনয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মনে মনে তিনি হয়তো যোগ্য পাত্র হিসেবে বিহানকেই এগিয়ে দেখছেন। ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে হয়তো বাবা মায়ের নজরভঙ্গি অন্যরকম হয়ে যায়, যেখানে ওনাদের ছেলে মেয়ে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, সে জায়গাটাকে যোগ্য মনে করেন। হয়তো জাহিদ সাহেবের কাছে সেটাই মনে হচ্ছে। সব দিক থেকে বিহান যোগ্য পাত্র, তবে কেন তাকে রিজেক্ট করে ত্রিনয়কে পছন্দ করতে চাইছে নিবান, যেখানে ত্রিনয়ের মধ্যে সেরকম হাবভাব তিনি টের পাননি। বস্তুত সেই ছেলে কখনো ওনার মেয়ের হয়ে প্রস্তাব রাখেনি। নিবান সময় নিয়ে বলল, আমার জানা চেনা মতে ত্রিনয় বিশ্বাস এবং ভরসাযোগ্য ছেলে, যেটা আমিও জানি, আপনিও হয়তো জানেন। নওশাদ চৌধুরীর বা এতদিন যারা মান্যতার বিয়ের জন্য প্রপোজাল দিয়ে এসেছে তাদের মতো হয়তো বিত্তশালী পরিবার বা নামডাক তার নেই, তবে যেটুকু আছে আমার বোনকে যথেষ্ট সুখে এবং ভালো রাখার যোগ্যতা। আমার বিশ্বাস রাখতে পারবে সে, আর আমার এটাও বিশ্বাস মান্যতাকে সেভাবে গুছিয়ে রাখার প্রয়াসও সে করবে। একটা দুটো বছর নয়, বিগত ৮-৯টা বছর মতো তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। তার সব দিক বিবেচনা করেই তারপর আপনার কাছে তার হয়ে প্রস্তাব রেখেছি আমি, আর নিজেও সিদ্ধান্ত নিয়েছি মান্যতার জীবন সঙ্গিনী হিসাবে ত্রিনয়কে। দ্বিতীয়ত, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা বলতে আমার দ্বিধা নেই। ত্রিনয় মান্যতাকে পছন্দ করে, সেটা আমাদের বন্ধুত্বের কারণে হোক বা নিজের সীমার গণ্ডি বজায় রাখার জন্য, কখনো তা প্রকাশ করিনি। তবে আমি তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে এইটুকু বুঝেছি, মান্যতা ত্রিনয়ের কাছে ভালো থাকবে, ভালো রাখবে সে আমার বোনকে। সেখানে চারিত্রিক বিষয় বা অন্যান্য সব দিক থেকেই তাকে মান্যতার যোগ্য বলে মনে হয়েছে আমার। তবে এখানে আপনার বা মান্যতার মতামতও গুরুত্বপূর্ণ। আপনি আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন, আমি খোলামেলা জানিয়ে দিয়েছি। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি মেয়ের বাবা হিসেবে ঠিক কী সিদ্ধান্তে এগোবেন। আমার মনে হয় ত্রিনয় এতদিন নিজের ভালো লাগাটা মনের মধ্যে চেপে চুপচাপ থাকলেও তন্ময়ের বিয়ের পর সে একবার হলেও নিজের পছন্দের কথা ভেবে আমাদের কাছে প্রস্তাব রাখবে। আপাতত তত সময় পর্যন্ত আমি চুপ থাকছি বা থাকতে চাইছি। আমি নিজেও চাইছি সে নিজে থেকে প্রস্তাব রাখুক আমাদের কাছে। এখন আপনি সব দিকে ভেবে দেখুন তাকে মেয়ে দেওয়া যায় কি না। এখানে ভাবাভাবির কিছু নেই। যেখানে তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছ সেখানে আমার না করার প্রশ্নই আসে না। আমি বরাবর তোমার সিদ্ধান্তে বিশ্বাস রাখি, ভরসা করি। সেখানে তোমার সিদ্ধান্ত দ্বারা মান্যতার ভবিষ্যৎ খারাপ হতে পারে এটা কখনোই আমি ভাবতে পারি না। তবে একটাই আশা রাখছি, ত্রিনা নিজে প্রস্তাব রাখবে, না হলে আমি এটাও আশা রাখছি তোমার সিদ্ধান্ত না হবে। আমিও সেটার অপেক্ষায় আছি। আরো কিছু সময় কথা বলে উঠে দাঁড়ালো নিবান। জাহিদ সাহেবও নিজের কাজে মনোবসিত করলেন। চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছে নিবান, চোখ বন্ধ রেখে গভীরভাবে কিছু ভেবে চলেছে সে। ভাবনার বিষয়বস্তু কৌরি। মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিল মেয়েটা ততটা সহজ সরল নয়। হ্যাঁ, শান্তশিষ্টতা ঠিক আছে, তবে একেবারেই নরম মনের নয়। ওই কাজল কালো চোখে চোখ রেখে সেটা বুঝতে পেরেছে নিবান। মেয়েটা তার চাল চলনও কিছুটা বুঝিয়ে দিয়েছে। তা শান্তশিষ্ট নম্রতা তার বাহিরের রূপ, ভিতরে সে শক্তপোক্ত এক কঠিন মনের মানবী।
যাকে নিজের প্রতি দুর্বল হওয়াটা সহজ হবে বলে মনে করেছে না সে, আর ওই মানবীকে নিজের প্রতি দুর্বল করা যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ হবে না। আন্তকেন্দ্রিক ওই মানবী বাধ্য হয়ে এ বাড়িতে থাকলেও নিজের সীমাবদ্ধতা বজায় রেখে চলছে। এটা সে অল্প স্বল্প মায়ের মুখ থেকে শুনেছে, জেনেছে। চাওয়া পাওয়া, ইচ্ছে আকাঙ্ক্ষা, চলনে বলনে সব কিছুতেই নাকি মেপে মেপে চলা তার। ছোট্ট একটা মেয়ে, অথচ নিজের সীমাবদ্ধতা বজায় রেখে মেপে মেপে তার প্রিয় ব্যক্তিদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে। মানা যায় এতটা বাধ্য হয়ে এখনকার যুগের মেয়েরা চলে নাকি চলতে চায়? মৃদু হাসলো নিবান, মনে মনে আওড়ালো, তোমার শান্ত শিষ্টতার পরপরই বাধ্যতা আর নিজেকে সংবরণ করে রাখা আমাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করেছে। আমার মায়া হরিণী জাদুময়ী আর সেই আকৃষ্টতার অনুভূতি জানান দেয় তুমি শুধু আমারই হবে কাশফিয়া আহসান কৌরি, শুধুই নিভানের। যেখানে নিভানের হৃদয়ে চাপা দেওয়া কঠিন পাথরটা তুমি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নিজে ঘাঁটি পেতে শক্ত পোক্তভাবে জায়গা করে নিয়ে বসেছ, সেখানে তো তুমি বাধ্য নিভানের হতে। এখন সে তুমি যতই কঠিন মনের হও না কেন, আর নিজেকে যতই পরপর ভেবে সংবরণ করে নিজের সীমাবদ্ধের মধ্যে আটকে রাখো না কেন, তুমি তো নিভানেরই। দরজায় কড়া পড়তে চোখ মেলে সোজা হয়ে বসলো নিবান। সামনে তাকিয়ে দেখলো ত্রিনয় এসেছে। ফের গায়ে এলে দিল চেয়ারে। ভিতরে ঢুকলো ত্রিনয়, মৃদু এসে গান ধরলো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তারই নাম প্রেম। চেয়ারের শরীর এলানো ভঙ্গিতে কপাল কুচে ত্রিনয়ের মুখের দিকে তাকিয়ে নিবান বলল, তোর আবার ইভানের রোগে পেলো কবে থেকে? চমৎকার হাসলো ত্রিনয়, চেয়ারে বসতে বসতে মজার গলায় বলল, যেদিন থেকে ইভানের ভাইয়ের মতো আমার বন্ধুটাও প্রেমে পড়েছে, সেদিন থেকে আমার বন্ধুটাকে দেখলে সময়ে অসময়ে বসন্ত ঋতুর ভর করছে আমার কণ্ঠে। তা আমার বন্ধুটার প্রাণ পাখিটার খবর কি? শান্ত থেকে ত্রিনয়ের দিকে তাকিয়ে রইল নিবান। ত্রিনয়ের কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করলো না, সময় নিয়ে বলল, সন্ধ্যায় তন্ময়ের গায়ে হলুদ, তুই এখন এখানে কি করছিস? ওদিকে আপাতত আজকের অনুষ্ঠানের সব কিছু কমপ্লিট, আর কিছু কাজে শপিংয়ে এসেছিলাম, সেটাও আপাতত শেষ। বাড়িতে যা মানুষের মেলা, মাইন্ড ঠান্ডা রাখার জন্য মনে করলাম তো এখান থেকে একটু ঘুরে যাই, তাই চলে এলাম। কেন, ডিস্টার্ব করলাম নাকি? তোর মনে হচ্ছে আমি ডিস্টার্ব হয়েছি? তুই ডিস্টার্ব হসনি, তবে তোর মন মস্তিষ্কের অলিগলিতে যে চলছিল তাকে তো ডিস্টার্ব করে দিলাম। দীর্ঘশ্বাস ফেলল নিবান। ত্রিনয়ের মজার চলে বলা কথাটার ফিরতে উত্তর দিল না। দেওয়াটা সে মোটেই প্রয়োজন অনুভব করল না। যেদিন থেকে কৌরির প্রতি তার দুর্বলতা টের পেয়েছে ত্রিনয়, সেদিন থেকে ইভানের মতো সেও কৌরিকে নিয়ে পিছু লেগে আছে। পাত্তা দিলে অসভ্যগুলো আরও পিছু লেগে থাকবে, তাই আপাতত পাত্তা দিতে চাইছে না সে। নিবানকে নিশ্চুপ থাকতে দেখে ফের মজা করে ত্রিনয় বলল, বল, সে অল টাইম তোর মাথার মধ্যে ঘুরছে কি না? মাথার মধ্যে ঘুরুক আর নাই ঘুরুক, সে এমনিতেই আমার। আর যে আমার, সে তো আমার মন মস্তিষ্কের সর্বক্ষণের সঙ্গী। তাকে আবার আলাদাভাবে ভাবার বা মাথার মধ্যে ঘোরার কি আছে? দুষ্টু হাসলো ত্রিনয়, বলল, কে বাত হে, আমাদের নিবান সাহেব তো পুরো দস্তর প্রেমে পিছিল গায়া। দেরি করছিস কেন, বিয়ে করে নে। চেয়ারে হেলান দেওয়া অবস্থায় চোখ বন্ধ করে নিল নিবান। ফের নির্বিকার কণ্ঠে বলল, দুনিয়াটা দেখার একটু সুযোগ করে দেই। দেখুক দুনিয়া, চারপাশটা নজর খুলে দেখুক, বুঝুক বুঝুক আমাকেও। তার কখনো যেন না মনে হয় সে আমার থেকেও বেটার কাউকে পেত। যদিও পাওয়ার মতো মেয়ে সে, তবুও যেন মনে না হয়। অন্তত আমাকে বোঝার জন্য তাকে অবাধ চলাফেরাই সুযোগটা তাকে আমি দিতে চাই। তুই কি তাকে দেবার মতো ভাবছিস নিবান? কৌরিকে কিন্তু আমার তেমনটা কখনোই মনে হয়নি, বা হয়ও না। চোখ বুজে থাকা অবস্থায় নির্বিকার গলায় ফের বলল নিবান, কখনো না। দিবা আর সে দুজনেই সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি কখনোই তাকে দিবার সাথে তুলনা করে ছোট করে দেখতে চাই না, আর সেও ওরকম নয়। যদিও সেরকম হতো তবে কখনোই নিভান তার প্রতি দুর্বল হয়ে পড়তো না। ও আমাকে তার প্রতি দুর্বল করেছে। তুই ভাবতে পারছিস নিভানকে ওর প্রতি দুর্বল করে ফেলেছে, আর তাকে দিবার সাথে তুলনা করলে নিজেকেই যে ছোট করা হয়ে যায়, তুচ্ছ দেখানো হয়। সেই নিজেকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি কি করে। যাই হোক, ওর সম্পর্কে ধারণা আমার নিজের মতো, অন্যরকম। আর সবচেয়ে বড় কথা, দিবা ম্যাচিওর ছিল, তবুও সিদ্ধান্তহীনতায় ভুগেছে।
সেই তুলনায় বয়সটা ওর নিতান্তই কম। এরকম বয়সে ছেলেমেয়েরা আবেগে ভাসে, ডোবে। সে আবেগের সিদ্ধান্তটা যেন আমি না হই ওর। আমাকে চাইতে হবে ওর মনে প্রাণে, আর কিচ্ছু চাই না। শুধু এইটুকু চাই ওর থেকে, আমি শুধু ওইটুকুই চাই ও আমাকে মনে প্রাণে চাক, আমার মতো করে। আমাকে ছাড়া ও আর দ্বিতীয় কোনো পুরুষকে না বুঝুক, না ভাবুক আর না চাক। তবে কি তুই ওর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্তর অনুভূতির থেকেও প্রায়োরিটি দিতে চাইছিস? দেওয়াটা উচিত নয় কি? নিভানের জীবনে প্রথম কোনো মেয়ের প্রতি দুর্বল অনুভব করেছে সে। তার প্রতি কি একটু ভরসা বিশ্বাস রেখে দেখা উচিত নয় কি? সেই সময়টা পর্যন্ত না হয় আমি আমার মতো করে ওকে আগলে রাখার চেষ্টা করলাম। অমূল্য কিছু পেতে গেলে তো ধৈর্য ধরতেই হবে। সেই জিনিসটার প্রতি অটুট বিশ্বাস ভরসা রাখতে হবে। আর ওর প্রতি কেন জানি না সেই ভরসা বিশ্বাসটা আমার আপন ইচ্ছেতেই জন্মে গেছে। কেন জানি মনে হয় ও আমার ভরসা বিশ্বাস কখনোই ভঙ্গ করবে না, ও আমারই হবে। আর যদি না হয় তবে সেই সময়টা পর্যন্ত না হয় আমি আমার মতো করেই ওকে আগলে রাখলাম। তবে কেন জানি মন বলে ও আমারই হবে, শুধু নিভানের। ত্রিনয় অবাক হয়ে দেখল চেয়ারে গায়ে এলিয়ে রাখা শ্যামবরণ পুরুষটাকে। গায়ের রংটা শ্যামবরণ হলে কি হবে, তাকে সুদর্শন সুপুরুষই বলা যায়। লম্বা চওড়া গড়নের গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ ছেলেটা। কলেজ ভার্সিটি লেভেলে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক তো দূর, কথা অবধি সেভাবে মেয়েদের সাথে বলতো না। অথচ এই পুরুষটাতেই মেয়েরা ফিদা ছিল। তবে সে বিষয়ে কখনো গুরুত্ব দেয়নি নিভান, যাকে রিজেক্ট করে দিবাও এখন পস্তাচ্ছে। সেই কাট আদলের ব্যক্তিত্বপূর্ণ পুরুষটা ফেসে গিয়েছে এক বাচ্চা মেয়েতে। তার গলার স্বর বলে দিচ্ছে সে কোন লেভেলের দুর্বলতা অনুভব করে মেয়েটাতে। নিজে চোখে দেখেছে ত্রিনয় সেদিন ছেলেগুলোকে যেভাবে মারল, উফ, জানটা নিয়ে টানাটানি অবস্থা হয়ে গেছিল। ছেলেগুলো হয়তো এখনো হাসপাতালে, অথচ এত বাড়াবাড়ি করতে কখনো দেখেনি নিবানকে, যা নিজের অনুভূতিগুলো এত খোলামেলাভাবে ব্যক্ত করতে শুনেছে। সেই ছেলে ওই মেয়েটাতে এতটা দুর্বল অনুভবিত হয়েছে যে নিজের অনুরক্তিগুলো মনের মধ্যে আর চাপিয়ে রাখতে পারলো না। কাউকে মন থেকে নিজের করে যার অনুভূতি তীব্রতা হয়তো এমনই, তবে সে কেন পারছে না ব্যক্ত করতে? তবে কি তার চাওয়ায় খামতি আছে? হয়তো বা। ত্রিনয়ের ভাবনার মাঝে চোখ খুলে সোজা হয়ে বসলো নিবান। ত্রিনয়কে গভীরভাবে ভাবতে থেকে সময় নিয়ে বলল, নওশাদ চৌধুরী মান্যতাকে ওনার ছেলের বউ করার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। এতদিন অনেক প্রস্তাব এসেছে, নাকচ করে দিয়েছেন। এবারেরটা আর ফিরিয়ে দিতে চাইছেন না। আমার কাছে মতামত চেয়েছেন উনি, কি করা যায় বলতো? ছলাৎ করে ওঠো ত্রিনয়ের ভিতরটা, তুলপাড় শুরু হলো হৃৎপিণ্ডে। এই চুপি চুপি ভালোবাসার যন্ত্রণা এতদিন তাকে কষ্ট দিলেও এতটা ব্যথা অনুভব করায়নি। কি বলছে নিবান? মান্যতার বিয়ে? মেয়েটা অন্য কারো হয়ে যাবে? তা কি করে সম্ভব? সহ্য করবে কি করে সে? বুকে ব্যথা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো সে। এত তাড়াতাড়ি কেন? ত্রিনয়ের মুখের দিকে ধীর নজরে ফেলে নিবান বলল, এত তাড়াতাড়ি কোথায়? তন্ময়ী আর মান্যতা তো সেম ইয়ার। তন্ময়ের এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতে পারলে মান্যতার কেন হতে পারবে না? তা তো ঠিক, তবু ওর পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তো বিয়ের ভাবনাটা ভাবতে পারিস। এখন তো আর সেই যুগ নেই যে পড়াশোনা অবস্থায় মেয়েকে বিয়ে দিলে ওখানেই সেই মেয়ের পড়াশোনাটা শেষ হয়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে আর পড়াশোনা করতে দেওয়া হবে না। সুতরাং ভালো প্রস্তাব হাতছাড়া করে লাভ আছে কি? কথার বাহানা দেওয়ার জন্য আর কোনো শব্দ খুঁজে পেল না ত্রিনয়। ভিতরে ভিতরে হাঁসফাঁস করে উঠল বক্ষস্থল। বলবে কি নিবানকে যে